দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান, লেখক এবং বিশিষ্ট আলোচক বদিউর রহমান স্যার। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। আপনার যে দীর্ঘ ক্যারিয়ার, এই দীর্ঘ ক্যারিয়ারে আপনার সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত কি ছিল? চাকরি জীবনে একটা যদি বলি যে সবচেয়ে আনন্দদায়ক, অনেকগুলো ঘটনা আছে, কারণ আমার লাইফটা তো রিচ এসব ব্যাপারে। তো সবচেয়ে আনন্দদায়ক হয়েছিল আমি চাকরির শুরুতেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বঙ্গভবনে কাজ করার একটা স্কোপ পেয়ে গেছিলাম। ভলেন্টারি মাস পার্টিসিপেশনের পুরস্কার দেওয়া হবে। তো সেই সময় জয়েন করার পরই আমাদের কয়েকজনকে সেখানে দায়িত্ব দেওয়া হলো। আমি সেই সময় প্রথম বঙ্গভবনে ঢুকলাম কাজ করার জন্য। ওখানে গিয়ে দেখলাম যে আমার চোখের সামনে ভাসতেছিল সেটা দিল্লির মসনদের মতো মনে হইতেছে। রাজা বাদশারা আসতেছে এবং প্রেসিডেন্ট গিয়ে আসতেছেন, পুরস্কার দিবেন, দরবার। স্যার একদম ইয়াং, একেবারে ইয়াং। চাকরিতে মাত্র ঢুকলাম সেই 1979 সালে। প্রথম ঢুকেই আমি বঙ্গভবনে যখন এই কাজটা করতে গেলাম, দরবার হলের প্রেসিডেন্ট আসলেন, তখন আমার কাছে খুব আনন্দদায়ক মনে হয়েছে। এবং এটা পরবর্তী জীবনে আমার কাজেও এসেছে, যে যাত্রাতে আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে দরবার হলে সেখানে ওই যে অফিসিয়াল দায়িত্ব পালনে গিয়েছি, ওনাকে দেখেছি। তারপরে তো রেগুলার ক্যাবিনেট মিটিং করতে গেলে ওনার সাথে দেখা হতো এবং একদিন কথা হলো। আমরা সচিবদের অপেক্ষার রুমের সামনে আমি দাঁড়ায় রইলাম, উনি ক্যাবিনেট রুমে ঢুকবেন। তা আমার দাঁড়ানো অবস্থা জিজ্ঞেস করলো এসবি না এনএসআই, আমার জিজ্ঞেস করলো। আমি বললাম স্যার আমি ক্যাবিনেটের অফিসার। এই প্রথম কথা হইল একটু। তারপরে ওনার সাথে আরেকটা মজার ঘটনা ঘটলো। ওনার 2 এডিসি ছিল, একজন শাহ আলম এয়ারফোর্সের, আরেকজন নেভি ছিল আউয়াল। তো ওরা একদিন আমাকে বলল যে আপনার তো ভালো সুসংবাদ আছে। আমি কেন, কী বিষয়? বলে যে প্রেসিডেন্ট সাহেব তো আপনার এই সাদা মোটা বেল্ট এটা পছন্দ করেছেন। প্রেসিডেন্ট জিয়ার চোখ একটা তীক্ষ্ণ ছিল, যে মনে হয় যেন বেদ করে বের হচ্ছে, যে আমার বেল্ট পর্যন্ত ওনার চোখে পড়ছে এবং যাইয়া ওদেরকে বলতেছে এই বেল্ট কোন দোকান থেকে কিনেছেন। আমি বললাম যে দোকানের তো নাম মনে নাই, তবে এলিফেন্ট রোডে ওই যে হাবা হাসপাতালের যে কনফেকশনারি আছে, এটার পশ্চিম পাশে একটা মোটা একটা সাদা বোল্ট, তো ওরা সেটা কিনে নিল। এইটা চাকরির শুরুতে খোদ প্রেসিডেন্ট, এবং জিয়া তো টিল প্রশাসক হিসাবে হি ইজ টপিং দ্য লিস্ট। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। মাত্র চাকরিতে ঢুকলাম ক্যাডার জবে, সেই সময় এইরকম দেশের প্রধান প্রশাসক, প্রধান প্রেসিডেন্ট, তার সাথে এরকমভাবে এরকম ইন্টারেস্টিং হলে এটা খুব। স্যার উনি যেহেতু আর্মি চিফ ছিলেন, ওনাদের লাইফস্টাইল তো খুব গুছানো। তো এরকম একজন ব্যক্তিত্ব আপনার লাইফস্টাইলের একটা জিনিস ফলো করছে, এটা তো খুবই একটা তৃপ্তিদায়ক ব্যাপার। পছন্দ হয়েছে, ওনার ভালো লাগছে যে আপনার এই স্টাইলটা। এনবিআর-এর দায়িত্ব পালনকালে আপনার জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক ভালো কাজ রাষ্ট্রের জন্য আপনি কোনটা করতে পারছেন? সবচেয়ে ভালো কাজ যেটা করতে পেরেছি, আমি এনবিআর বলে যে একটা প্রতিষ্ঠান আছে, এটা জনগণের কাছে বোধহয় তুলে ধরতে পেরেছি, 1 নাম্বার। 2 নাম্বার হইলো আমি ট্যাক্স পেয়ারদের ইনকাম ট্যাক্স রিটার্ন মধ্যে সম্মানিত শব্দটা তাদের জন্য যোগ করে দিয়েছিলাম প্রথম, সম্মানিত করদাতা হন। এবং তাদের জন্য আমি দাঁড়াইয়া সালাম দিতাম, তাদেরকে সম্মান করে টাকা নিয়েছি, আদায় করেছি, চুপচাপ সম্মান করে করে নিয়েছি। এই 2টা আমার কাছে তৃপ্তিদায়ক। আর সবচেয়ে বড় জিনিস হইল সেখানে আমি থাকাকালীন কেউ চুরি করতে পারে না। একজন শুধু ধরা খাইছিল, তার হাতে নাতে দোষ ছিল ড্রয়ারের টাকার, সেটা পরে শোনা গেল যে তার রাইভাল গ্রুপই তাকে এইভাবে করেছে। এটা পরে শুনছিলাম আর কি। ওই সময় আমি করাপশন হইতে দেই নাই আর কি, হয় নাই। জিয়া রহমানকে যেহেতু আপনি খুব কাছ থেকে দেখেছেন, আমরা তো সাধারণত জানি যে আর্মি পার্সনরা একটু কমান্ডিং স্টাইলে চলাচল করে। প্রশাসক হিসেবে ওনার কি এরকম, উনি ফৌজদারি স্টাইলেই চলতেন নাকি সাধারণ মানুষের মতো ব্যবহার করতেন? ওনার ডিসিপ্লিন তো ছিল ওনার বাহিনীর ডিসিপ্লিনের মতো, কঠোর ডিসিপ্লিন। যেমন সময়ানুবর্তিতা। ঠিক 7:30টায় ক্যাবিনেট মিটিং হতো, তখন শুক্রবারে হতো, অফিস টাইম তো 7:30টা 2টা ছিল। ঠিক 7:30 7:30
1 মিনিট আগে উনি ওখানে পৌঁছে যেতেন। আচ্ছা। এবং টাইমের ব্যাপারে উনি এত সতর্ক থাকতেন যে ওনার সামনে দিয়ে যারা একটু দেরিতে আসতো মন্ত্রীরা ঢুকার সময় ঘটনাটা ঘটতো ঠিক এই রকম। আমি ওটাকেই বলবো, আমরা যখন হাই স্কুলে ভর্তি হইলাম তখন হেডমাস্টারের রুমের সামনে দিয়ে না যাওয়ার জন্য আমরা অনেক দূর পথ ঘুরে মাঠ দিয়ে ঘুরে যেতাম। হ্যাঁ। ঠিক একজন হয়তো একটু দেরিতে ঢুকতেছে, উনি এমনভাবে তাকাইলেন, থামাই দিলেন। এক মন্ত্রীর বেলা এরকম ঘটল, 7:30 থেকে 10 মিনিট পরে ঢুকতেছে, থামাই দিয়ে বললেন যে আপনি মন্ত্রী হিসাবে 10 মিনিট পরে আসছেন, আপনার সচিব আসবে আধা ঘন্টা পরে, এডিশনাল সেক্রেটারি 2 ঘন্টা পরে, 2 ঘন্টা বলে। জয়েন্ট সেক্রেটারি 5 ঘন্টা পরে, ডেপুটি সেক্রেটারি ওই অফিস ছুটির সময় আসবে, আর ডেস্ক অফিসার আশাই লাগবে না। এবং সাংঘাতিক রকমের তাকে ভয় পেত মন্ত্রীরা টাইমের বিষয়। আর ওনার চোখ কান খোলা রাখতেন আর্মির সে স্টাইলে। কোন মন্ত্রী রাত্রে 2টায় তাস খেলছে সেটা ওনার কাছে জানা থাকতো, জি। সব ইনফরমেশন। তো পরের দিন হয়তো মিটিংয়ে একটু ঘুম ঘুম ভাব হচ্ছে, উনি বলেই ফেলতেছেন রাত্রে 2টা পর্যন্ত তাস খেললে 7:30টায় মিটিংয়ে তো ঘুম আসবেই। জি জি জি। তো পরের দিকে আরেকটা মজা আমি আনন্দ পেয়েছি, সেগুলো স্মৃতিচারণ করে। সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল সাদিকুর রহমান, পরে মেজর জেনারেল, ওনার মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট, MSP ছিলেন। জি। তো উনি আমাকে একদিন বললেন যে তুমি ছোট মানুষ, বয়সও কম, পদেও ছোট, তুমি ছোটোখাটো মিথ্যা বললে গুণা হবে না। কারণ প্রেসিডেন্ট সাহেবের কাছে এরা মন্ত্রীরা তো নাজেয়াল হয়ে যায়। তো অমুক দেরিতে আসলে তুমি একটু মিথ্যা বললো, প্রেসিডেন্ট জিজ্ঞেস করার আগেই বলে দিবা যে স্যার ওই ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী সাহেবকে পান নাই, জয়েন্ট সেক্রেটারি নুর নবী চৌধুরীকে উনি পান নাই টেলিফোনে, আমাকে টেলিফোন করছেন, ওনার ঠান্ডা লাগছে, একটু মিনিট 10-15 দেরি হবে। তো সাদিক রহমান সাহেবরে বললাম স্যার আমার ছোট মানুষ মিথ্যা বললে এগুলো হোয়াইট লাই, কিন্তু মন্ত্রী তো বেঁচে যাবে। এত কঠোর ছিলেন। অস্ট্রিয়াটিতে উনি আরেকটা কঠোর ছিলেন। উনি ক্যাবিনেট মিটিংয়ে মাত্র 1 কাপ চার সাথে 2টা নোনতা বিস্কিট দিতেন, আচ্ছা। সিম্পল। জি জি। আর নিজে তো পাম শু পরা, সাফারি হাফ শার্ট নিয়ে আসতেন। কিন্তু সাংঘাতিক রকমের ডিসিপ্লিন। এবং একদিন একটা মজার ঘটনা ঘটল, একটা বৈঠকে বস্ত্র মন্ত্রণালয়ের লাভ ক্ষতি আয় নিয়ে ব্যয়ের একটা হিসাব দেওয়া হইলো, একটা সামারি আসলো। তো সে সামারিতে দেখানো হইলো তাদের 20 কোটি টাকা লাভ হয়েছে। তো ওই মিটিংয়ের মধ্যে এসে খায়ের নামে এক প্রাক্তন CSP জাদরেল অফিসার ছিলেন। তো উনি বলছে স্যার আমি যোগ বিয়োগ করে দেখলাম এখানে আসলে 20 কোটি হয় না, 2 কোটি। আচ্ছা। কোন সময় টাইপের সময় একটা ভুল 2-এর সাথে যে একটা শূন্য পড়ে গেছে, তারপরে সবটাতে 20 কোটি 20 কোটি 20 কোটি লিখছে। আচ্ছা। তখন কিন্তু তার ক্যাবিনেটে 4 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। আচ্ছা। 4 জন, সাইফুর রহমান সাহেব, জামাল উদ্দিন সাহেব, আতাউদ্দিন খান, 4 জন চার্টার্ড। হঠাৎ করে মিটিংয়ের মধ্যে ফোল্ডারটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী সাহেব বললো যে ডিসিশন লিখেন, মিনিস্টার শুড কাম প্রিপেয়ার ইন দ্য মিটিং। ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন। নাগরিকরা ঠিক কি কি কারণে ভ্যাট দেয়, এর প্রত্যাশা বা আইনি চুক্তিটা কি আসলে? প্রত্যাশাটা তো হইল সবাই একটা বেটার লিভিং পাবে, ভালো একটা জীবনমান পাবে সরকারের তরফ থেকে, রাস্তাঘাট, যাতায়াতের ব্যবস্থা, তারপরে যে দ্রব্যমূল্য থেকে সব কিছু, সেগুলোর জন্যই তো দেয়। রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, জি। এটা রিফ্লেক্ট হয় সরকারের মাধ্যমে। সরকারের মাধ্যমে। তো এখন সরকারের পয়সা কোথায়? সরকারের তো জমিদারি নেই, বাপ নাই, মা নাই, জনগণ থেকে জনগণ। জনগণ হইল সরকারের মা, বাপ, পৃথিবী সব। অর্থাৎ জনগণের টাকা নিয়েই সরকার ব্যয় করে, তার জীবনমানের জন্য সব কিছু করে। প্রত্যাশাটা তো যা থাকে, বেশিরভাগ লোক, আমি যখন সিটিং চেয়ারম্যান ছিলাম তখনও এক কথা, কেন দেব, আমি কি পাই? তা আমাকে এটা এখনো জবাবদিহি করতে হয় যে কি পান না সেটা বলেন। আপনি যে রাস্তাটা দিয়ে এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যান, সে রাস্তাটা কে করেছে? সরকার করেছে, আপনার টাকায় করেছে, তাই তো আপনি ওখান দিয়ে যেতে পারছেন। বলে যে ভাঙ্গা থাকে, তো ভাঙ্গা থাকবে, এই জন্য সবাই তো ট্যাক্স দিচ্ছে না। তার মধ্যে সরকারের তরফ থেকে আর একটা আছে, জনগণ যে পরিমাণে অর্থ, আয়কর, ভ্যাট,
তারপরে মূল্য সংযোজন কর যেটা ভ্যাট জি, জি। বললাম, তারপরে Tax। শুল্ক, জি। তিনটাই তো মেন হইলো, একটা শুল্ক, একটা ভ্যাট, আর একটা হইলো আয়কর। আয়কর। এগুলা যা দিয়ে প্রশ্নটা বড় হইল সেটা রাষ্ট্র তার প্রতিনিধি হিসেবে সরকার জি। সঠিকভাবে ইউটিলাইজ করে জি, কিনা, স্যার। নাম্বার ওয়ান। নাম্বার ওইখানে অনেক প্রশ্ন আছে, নয় হয়। নাম্বার টু, সেটার ফিল্পারেজ হয় কিনা, প্রচুর ফিল্পারেজ হয়। ফিল্পারেজ বা এরকম 900 যদি না হতো, সঠিকভাবে যদি ব্যবহার হতো, তাহলে এই 55 বছরে দেশের চেহারা আরো অনেক বদলে যেত। 55 বছর আগে যখন স্বাধীন হলাম, তখন যদি আমাদের এই সাবকন্টিনেন্টের কয়েকটা দেশ দেখি, যে মালয়েশিয়া তখন এই অবস্থায় ছিল না। তো তাদের জনসংখ্যার তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমাদের হাত অনেক বেশি, কর্মী বেশি। তো যদি এই আমরা যে ভ্যাট ট্যাক্স দেই, সরকারকে অপারেট করতে যেই টাকার যোগান দেই, মানুষ দেয়, এটা সঠিক ব্যবহার হতো এতদিন, তাহলে আজকের যে আমাদের স্বপ্ন দেখি যে আমরা মালয়েশিয়া হব, সিঙ্গাপুর হব, তো সঠিক ব্যবহার হলে এতদিনে কি আমরা আসলে মালয়েশিয়ার চেয়ে ভালো জায়গায় থাকা সম্ভব ছিল, বা কোন পর্যায়ে আমাদের থাকার সম্ভাবনা সম্ভব মনে ছিল। করেন? আপনি মালয়েশিয়া বলেন, কোরিয়া বলেন না, সাউথ কোরিয়া। জি। আমরা তো প্রথম 47-এ স্বাধীন হইলাম। জি। সাউথ কোরিয়া তো কোরিয়ান ওয়ারের পরে হইল 51-এর দিকে, 52-এর দিকে, কেমন ওই সময়। সে কোরিয়া কত আগায় গেল, এনআইসিতে নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজ 4 কান্ট্রিজে চলে আসছে, আমরা পারি নাই কেন? আপনি প্রথমে আসেন দেশ স্বাধীন হওয়ার পরে, জি। যেটা বঙ্গবন্ধু সরকার ছিল, সেই সময় তো শুরু হয়ে গেল একটা লুটপাট। এবং সেই লুটপাট এগুলাতে অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধু কি বললেন, সবাই পায় হ্যাঁ। সোনার খনি, আমি পাই চোরের খনি। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথা কোন আক্ষেপে বললেন? তখন তো অন্য দলও ছিল না। না। তাহলে তখনই লুটপাট শুরু হইল, জি। ব্রিফকেস বিজনেস শুরু হইল, জি, জি। দখলবাজি শুরু হইল স্বাধীনের পর। তার আরেকটা কথা ছিল না, যা কম্বল রিলিফ আসলো, আমার টাকা। গাজী গোলাম মুস্তফা রেড ক্রসের চেয়ারম্যান, গাজী আমার কম্বলটা কোথায়? জি, জি। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? তাহলে সেই সময় গেল একটা ঝামেলা। তারপরে সরকার যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইলেন, 1979 সালের আপনার এপ্রিলের যথাসম্ভব 19, 20, 21 বা 21, 22, 23-এ এনইসির মিটিং হয়েছিল, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে। সেই সময় একটা ডিসিশন ছিল, অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। এটা নিয়ে তখন সুধাংশু শেখর হালদাররা সহ বললো যে, ও তাহলে তো প্রেসিডেন্ট দিয়া 50% জায়েজ করে দিয়েছেন, কারণ 50% শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স, তার মানে বাকি 50% তাহলে চলবে। জি। তার মানে সে সময়ও করাপশন ছিল। জিয়া প্রেসিডেন্ট হিসেবে হি ওয়াজ অনেস্ট টু দ্য পাই, তার করাপশন নিয়ে কথা উঠে নাই। কিন্তু একটা সমালোচনা ছিল, হি অ্যালাউড হিজ পিপল টু বি করাপ্ট। তারপরে এরশাদ আসলো, কেন আমরা মালয়েশিয়া বা সাউথ কোরিয়া এগুলো যে যেতে পারি না, এরশাদ আসলো, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আসলো, জি। এসে নিজে দুর্নীতির মামলা জনতা টাওয়ারে জেল জি, খাটলেন। জি। তাহলে আপনি কোথায় পাবেন? এরপরে তো যা ঘটতেছে সবগুলাতে একই অবস্থায়, ধারাবাহিকতায়। এবং শেখ হাসিনা যখন বলে তার পিয়নেরও 400 কোটি টাকা আছে, তারপরে বিএনপির আগের আমলে যখন হাওয়া ভবন নিয়ে বলা হয় যে সেখানে সালামি না হলে কারো বদলি হয় না, এটা হয় না, ওটা হয় না। তো আমরা ধারাবাহিকভাবে লিগ্যাসিতে করাপশনটাকে পালন করে আসছি। জি। এটা যদি না থাকতো, জি। তাহলে আপনি ঠিকই সাউথ কোরিয়া, মালয়েশিয়া এইগুলোর মতো আরো উঠে যেতেন। আপনি জানলে এখনো হয়তো কষ্ট লাগবে, আমাদের জিডিপি ট্যাক্স রেশিও নেপালের চাইতেও কম এখনো। আচ্ছা। এক অঙ্কের মধ্যে এখনো ধরতে গেলে রয়ে গেছে। তো কেন? কারণটা কি? এই যে যত মামলা হয়, এই হয়, সেই হয়, সবগুলা কি জন্য? এই দুর্নীতিটাকে দমন করা যায়। প্রবৃদ্ধি জিনিসটা স্যার আসলে এটা তো একটা টার্ম, সাধারণ মানুষ বোঝে না। আমরা যদি সহজ বাংলায় বা বুঝাই যে আমাদের অর্থনীতি বড় হচ্ছে কিনা, আমরা যেমন প্রবৃদ্ধির কথা বলি, তেমন সমাজে বৈষম্য আছে। আমরা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি কি বেশি আগাচ্ছে নাকি বৈষম্য বেশি বাড়তেছে? দুইটা তো দুই লাইনের হিসাব। প্রবৃদ্ধিটা হলো একটা ইকোনমিক ক্যালকুলেশন। জি। জিডিপির সাথে আমার কত গ্রোথ হইলো সেটাকে আমরা প্রবৃদ্ধি জি। বলি, গ্রোথটার পার্সেন্টেজে। আর বৈষম্যটা হইল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের প্রশ্ন। ওখানে হলো টোটাল আমার ইকোনমিক গেইন
কত বেশি অর্জন হইলো, কত বাড়লো জিডিপিতে, আর বৈষম্যটা হইলো ডিস্ট্রিবিউশন ওয়েলথটা কার কাছে কত গেল। পাকিস্তানে বলে আমরা 22 পরিবার বলতাম, জি এখন কত 22 পরিবার, কত কোটি কোটি আমার জি স্যার। বেশি হয়ে গেছে। তুলনামূলকভাবে যদি আপনি দুইটাকে দুই অ্যাঙ্গেল থেকে আইনে একটা সমীকরণে আনতে চান, তাহলে বৈষম্যটা বেড়ে গেছে বেশি, বৈষম্যটা স্যার অনেক বেশি বেড়েছে। এত বেশি বেড়েছে যে ইউ ক্যান থিঙ্ক অফ। এবং এটা বেড়েছে অনেকটা কীরকম, যে আমরা গড় বলি না, এবারে যে একটা থাকে, এই গড়ের ঝামেলাতে গেলে আপনি বেকায়দা পড়বেন। এখন অচেনা লোক একটা নতুন জায়গায় আসছে, নদীর উপর দিয়ে পার হবে, সাঁকো নাই, পানি কম, ওই যে লোকাল লোককে জিজ্ঞেস করলো যে আপনি এখান কি আমি হাঁটিয়ে ফেরোতে পারবো, বলে যে পারবেন, গড়ে হাঁটুপানির নিচে। তো গড়ে হাঁটুপানির নিচে বলে দিল, তো বিস্তৃত এলাকা হাঁটুপানির নিচে হাঁটে যাচ্ছে, কিন্তু মাঝখানে লাফ দিয়ে পার হওয়া যাবে না 10-12 ফুট, সেটা দেখা গেল সে কুলে ফাইনা ডুবে মরে গেল। তো আমাদের এখন ডুবে মরে যাওয়ার মতো, তার মধ্যে আবার গড়ে হাঁটু পানি দেখাচ্ছি আমরা, গড়ে চলে আসতেছে, তার মধ্যে আবার ঋণ খেলাফি যেটা হয়ে গেছে, কত শতাংশ ঋণ খেলাফিতে চলে গেল অর্থের, কেন যাচ্ছে, কারা দায়ী আপনি ধরতে পারতেছেন না, পাচার চলে যাচ্ছে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর প্রশ্ন আসে। তাহলে রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট ব্যবস্থার মধ্যে ফাঁক ফোকর যেটা রয়ে গেছে, সেখানে যাইয়া বৈষম্যটা আরো উস্কে গেছে। হ্যাঁ, জনজীবন অনেক উন্নত হয়েছে, স্বাধীনের পর খালি পায়ের লোক হাঁটতো। আমরা যখন 60-এর দশকে 50-এর দশকের শেষেও দেখছি বিয়ে শাদিতে যাওয়ার সময় চাচা জেঠারা গ্রামের থেকে আসছি, তো গ্রামের গরু চালাইলাম, ছাগল পাললাম, সেগুলো থেকে তখন ওই যে বিয়ে শাদিতে অনুষ্ঠানে যাওয়ার সময় জামাটা গায়ে দিত না, কাঁধের উপর নিয়ে চলে যেত। কারো জুতো থাকলে হাওলাত করে জুতো নিলে ওটা ফুটতো না, ওই বাড়ির সামনে গিয়ে ফুকরে পাটা দিয়ে ফুটতো। এখন সে অবস্থা নাই, অনেক ডেভেলপ, এখন সবার পায়ে জুতো আছে, স্যান্ডেল আছে, জামা গায়ে দিয়ে চলে, খালি গায়ে নাই। স্বাধীনতার পরে আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু বৈষম্যটা প্রচুর পরিমাণে বেড়েছে। বিগত সময়ে আমরা দেখছি যে ব্যাংক একবারে যে উজাড় করে নিয়ে যাওয়া, বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে সম্ভবত ইসলামী ব্যাংক একটা পর্যায়ে ছিল, তো সেটাও এখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে খারাপ পরিস্থিতি। আন্দোলন হচ্ছে এখন টোটাল ব্যাংক ব্যবস্থার এই যে সমস্যা, লুটপাট এবং পতনের দিকে যাওয়া, এইখানে স্যার উত্তরণের জন্য কি কি করা যায় বা কি কি করণীয় আপনার পরামর্শ? রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়ে গেছে। জি, সরকার তার যেটুক নিয়ম মাফিক কাজ করার ছিল সেটা করে নাই। বাংলাদেশ ব্যাংক যে কঠোর নিয়মে কাজ করার ছিল সেটা করে নাই। আমি বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেছি, প্রেসিডেন্ট জিয়ার আমলে মেরিটোক্রেসি ছিল, দলীয়করণ ছিল না। প্রেসিডেন্ট জিয়াই গভর্নর নাজির আহমদকে দিয়ে বাংলাদেশ ব্যাংকে 80 জন ক্লাস 1 অফিসার পাবলিক সার্ভিস কমিশন 1-এর মাধ্যমে রিক্রুট করিয়েছিলেন 76। আমরা সেটাতে জয়েন করেছিলাম 14 অক্টোবর 76। সেই সময় আমি বলতাম, ভালোভাবে কাজ করার জন্য বেসতে গেলে বাংলাদেশ ব্যাংকের লোক আগে যাবে। সেই বাংলাদেশ ব্যাংক পৌঁছে গেছে, সেই বাংলাদেশ ব্যাংকের মধ্যে তাদের যে ম্যানেজমেন্ট করার ছিল অন্য ব্যাংকে ওরা, সেটা হয় নাই। ব্যাংকের নিজস্ব অর্থ ওই যে লুট হয়ে গেছে, আতিক থাকতে বাইরে কারা নিয়ে গেল। অন্য ব্যাংকগুলার ঋণ খেলাপি সুবিধা দিতে দিতে তারা কোনো নিয়ম প্রতিষ্ঠা করে নাই। অদক্ষতা প্রথম, তারপরে যাইয়া আমার তোমার লোক প্রিভিলেজ করেছে। বেসিক বাচ্চু নামে একজনের নাম শুনছি আমরা, বেসিক ব্যাংকে, বেসিক বাচ্চু যারা খুশি আগেই প্রসেস হওয়ার আগে বলতো দিয়ে দেওয়া এত কোটি টাকা। তো এই যে লুটপাটটা বলছে, সেজন্য সরকার নষ্ট করেছে। এটার পরে এই অবস্থা। এখন এটা রিভাইভ করার জন্য তেল ফুললে পাওয়া যায় না, কিল ফুললে পাওয়া যায় না। বালির মধ্যে তেল ফুললে উদ্ধার করতে পারবেন না, ফিটে কিল পড়ে গেলে জরিমানা করতে পারেন, কিন্তু কিল ফেরত আসবে না। যা হয়েছে, রিজার্ভ চুরি কি টাকা আনতে পারতেছে না, আসতেছে না। এখন যদি সরকারের সদিচ্ছা, পলিটিক্যাল গুডউইল কতটুক স্ট্রং হবে, যে আমার লোক তোমার লোক বলবো না, স্বেচ্ছাভাবে যে লোন পাওয়ার মতো হয় তাকে দেব, না হলে দেব না, আদায় করবো কড়াক্রান্তি, না হলে হবে না। যেমন গতবার নির্বাচনের সময় যেটা বললেন, অনেক ঋণ খেলাপিও তো নির্বাচিত হয়েছে। কেন হয়েছে?
কেন দেয়া হইল? দেওয়ার তো দরকার ছিল না। জি তিনি যত লাটসা বেহনু যত ব্যবসায়ী হোক, যেহেতু তার পার্টি করেছে, ওই যে পার্টির থেকে পার করে আনতে হবে, আমার লোক চাপ যেটা ছিল, আর কি। আমার লোক তোমার লোক। কিন্তু জি, জি। নিউট্রালি নির্বাচন কমিশন তো শক্ত হইতে পারে নাই। রাইট। যদি একজন টিএন সেশন হয়ে যেত, নাসি যদি টিএন সেশনের কাছাকাছিও যেতে পারতো, তাহলে এগুলা কেন দেবে? ঋণ খেলাপিত হওয়ার কথা না, দিয়েছে, তোষণ করতেছে। তো ওইরকম তোষণ চললে এখনো হবে না, আদায়ও করতে পারবে না, এভাবে চলবে। ইট টোটালি অ্যান্ড কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য স্ট্রং পলিটিক্যাল ডিজায়ার। বাংলাদেশের অর্থনীতিতে স্যার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতা কি আপনি মনে করেন? রাজস্ব ঘাটতি, নাকি প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বিনিয়োগ সংকট, এরকম স্যার সবচেয়ে বড় দুর্বলতা কোথায় বাংলাদেশের অর্থনীতি? এখানে দুর্বলতা নাই কোনটা? সবগুলোতে ঘাটতি আছে। তার মধ্যে আপনি এক নম্বরে আনলে, আমি যেহেতু এনবিআর ছিলাম, আমি বলবো যে রাজস্ব আয়টা আমরা যতটুকু দরকার করতে পারি না। আমরা ওই যে ইআরডি কে বেশি গুরুত্ব দিই, জি আগের থেকে দিয়ে আসছি। স্বাধীন হওয়ার পর তো আমাদের বাজেট বাইরের অর্থের উপর নির্ভরশীল ছিল, ছোট্ট জি। বাজেটও। আগে এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখনকার নাম ইকোনমিক রিলেশনস ডিভিশন। কিন্তু আমাদের আইআরডি আছে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, এটা অবহেলিত, এটাতে গুরুত্ব দেওয়া হয় নাই। ক্যান ইউ থিঙ্ক অফ, আমি যখন 2007-এ এনবিআর এর চেয়ারম্যান, তখন রাজস্ব বোর্ডের বাজেট কত ছিল? মাত্র 36,000 কোটি টাকা, অনলি জি 36,000 কোটি টাকা। জি তো এত বড়, এত জনগণের দেশ, এই স্বাধীন হওয়ার পরে কত বছর পর 2007-এ মাত্র 36,000, এখন তো 9 লাখ কোটিতে চলে যাচ্ছে, 9 লাখ কোটির উপরে যাচ্ছে। তো সেটা হলো আমাদের ইন্টারনাল রাজস্ব সংগ্রহে, আহরণে বা আদায়ে আমরা সিরিয়াস ছিলাম না, উদ্বুদ্ধ করতে পারি না, সিরিয়াস ছিলাম না। বরং আমরা যেটা করছি, প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে তো শুরু হইল, আমরা অপ্রদর্শিত মানিকে জায়েজ করার জন্য জি যে ঠিক হকালালি স্ল্যাব অনুযায়ী 10, 15, 20, 25% ট্যাক্স দিয়েছে, তার চাইতে যে পরে জায়েজ করে হালাল করছে, এটা হোয়াইট মানি করার জন্য তাকে 10% দিয়েছি। এই কালচারটা বন্ধ করা দরকার। শক্তভাবে রাজস্ব আদায় করতে হবে, এক নাম্বার। 2 নম্বর, আপনার যদি টাকা বেশি আসে, তাহলে তো আপনি বিনিয়োগ করতে পারবেন। জি। বিনিয়োগ করলে আপনার কর্মসংস্থান হবে। আবার গভর্নমেন্ট যদি ব্যাংক থেকে ইন্টারনালি বেশি বড় করা শুরু করে, তাহলে বিজনেস এন্টারপ্রেনাররা তো ওই টাকা টাকা পাবে পাবে না, না। সেখানে কমে যাবে। জি অতএব ড্রাইভটা দিতে হবে রাজস্ব আদায়ের উপরে, ট্যাক্স। এটার জন্য আবার পলিটিক্যাল গুডউইল লাগবে। কারণ আমি ওই চেয়ারে থেকে দেখলাম, আমাদের দেশের খোদ প্রধানমন্ত্রীও ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আদায় করতে হয়েছে আমার। জি বারবার বাজেট দিয়েছে, 12 বার বাজেট দিয়েছে, সে অর্থমন্ত্রীও ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আমার আদায় করতে হয়েছে। জি আবার শুধু প্রেসিডেন্ট হওয়া বাকি ছিল, বাকি সব পদে তো ছিলেন, তারও ট্যাক্স ফাঁকি হয়েছে। কতটা বলবো? এটা যদি আপনি এখন একটা ব্রেক থ্রুতে যেতে পারেন, যে ঠিক সরকার যেইটুক নিয়ম করে দেয়, সে নিয়ম অনুযায়ী যার কাছে যা পাওনা আছে, সে সেটা কড়াক্রান্তি হিসাব করে এটা আদায় করা হবে। জি আহরণ বললে অনেক সময় মিলে না। আমার পরের এক চেয়ারম্যান সাহেব ট্যাক্স আদায় শব্দটা পছন্দ করতেন না, আহরণ বলতেন। আপনার পকেটের টাকা আমার পকেটে আসবে বহুত কঠিন আছে। কঠিন। আহরণ হয় কখন? ফুলে মধু আসছে, মৌমাছি যাইয়ে বসে ওটা নিয়ে আসে। তো এখানে তো মতিঝিলের টাকা আছে, সবাই ধরতে পারবে না, আপনাকে ধরে আনতে হবে। আমরা SRO 98, যেটা তখন যে 111-এর 3 উদ্দিনের সরকার আসলো না, জি তো 3 উদ্দিনের সরকার আসার পরেও বললো যে অপ্রদর্শিত অর্থ যারা শো করে নাই, তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে। আই ডিড নট এগ্রি, আমি এটাতে কোনোদিন রাজি হই না। কারণ তাতে যারা হকালালিভাবে ট্যাক্স দিয়ে তাদেরকে ডিসকারেজ করা হয়, জি। আর আপনি ইনডাইরেক্টলি অপ্রদর্শিত অর্থ ট্যাক্স না দেওয়াটাকে এনকারেজ করতেছেন, জি যে না দিলে পরে আবার কম রেটে দেওয়া যায়। ওই সময় ধরেন সাইফুর রহমান সাহেব, তো তিনি তো কিছু টাকার, যথেষ্ট পরিমাণ টাকার ট্যাক্স দেন নাই, ওটা আমি ধরছি।
জি। ধরার পরে তিনি তো আমাকে জিজ্ঞেস করলেন, ইতা বদিউর আমার সাথে তুমি কিতা শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। আমি ইয়ারডিতে জি, এডিশন চাই, জি, হি জি, ওয়াজ জি। মাই ফাইন্যান্স মিনিস্টার। জি, জি। এবং বাংলাদেশের মধ্যে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। জি। ওনার মতো এত চৌকস এবং দক্ষ ফাইন্যান্স মিনিস্টার হয় না, জি। কিন্তু তিনিও তো ট্যাক্স দেন নাই। তা আমাকে এরকম টেলিফোন করার পরে আমি বললেন, স্যার আপনি 12 বার বাজেট দিয়েছেন, ব্যস্ত ছিলেন রাষ্ট্র কাজে, আর নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্টও ছিলেন, হিসাব নিকাশ বুলটুল হয়েছে, এখন আমি তো এটা বের করেছি, আপনি ফিয়ন চাপরাশি দিয়ে পাঠাই দিলে এটা হয়ে যাবে। স্যার প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার বেলায় বেগম খালেদা জিয়া, জি। তিনি তো অপ্রদর্শিত টাকার ট্যাক্স দিয়েছেন, এটা করছে না। মওদুদ দিয়েছেন না। তো কয়জন বলবো, আপনি এগুলা বলতে গেলে জি, স্যার। তাহলে আপনি এখান থেকে একটা জিনিস আপনি খেয়াল রাখেন, যেটা আমি শিখেছি ওখানে গিয়ে, এনবিআর এর চেয়ারম্যান হওয়ার সুবাদে আমাকে দেশের জনগণ বদিউর রহমান নামে চিনেছে। জি, জি। কিন্তু আমি ওই চেয়ারে গিয়ে যে মানুষগুলোকে পা ধরে সালাম করতে চাইতাম, তাদেরকে এত নমস্য ভাবতাম, সেই লোকগুলোর এই ট্যাক্স ফাঁকি দেওয়া চুরি দেখে আমার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। এমন ঘটনা তো ঘটেছে, কাঁধে ঝোলা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে বেড়ান, জি। সেই জাতীয় লোকও দেখা গেল ওই যে তার মা নাতি নাতকুরের জন্য কোরআন শরীফের জুলদানে কিছু টাকা রাখে গেছে বলছে। এটা আমি আগেও বলছি, তো পরে আমার ডেপুটি কমিশনার মেম্বার সাহেবকে জানাচ্ছে জুলদানিটা কি বস্তা নাকি। তা আপনি যদি এই দেশের নাগরিক যদি এখানে ট্যাক্স ফাঁকি দিয়ে না দে, অজুহাত তুলে যে কেন দেব, আপনি করবেনটা কি? এনবিআর এর উপরে স্যার কি ধরনের চাপ থাকে আপনি এবং এনবিআর এর কর্মকর্তা বা এনবিআর টিম তারা কতটা আন্তরিক? আমরা গ্রাম দেশে একটা বলে না, ছাগল নাচে খুঁটির জোরে, আমরা নোয়াখালীর এটা তো ছাগল নাচে খুঁটির জোরে। খুঁটি যত শক্ত হয় ছাগল তত জোরে লাফাইতে পারে, তাহলে তার খুঁটি ছিঁড়ে চলে যাবে না। পলিটিক্যাল গভর্নমেন্ট অথবা অন্য গভর্নমেন্ট, যেমন আমি ওই সময় পেরেছিলাম, তখন উদ্দিনের সরকার ইন্টারফেয়ার করে না প্রথম দিকে, জি। পরের দিকে তো তারা ইন্টারফেয়ার শুরু করলো, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদউদ্দিন। কেমন? জি, জি। আমি চাকরি 15 মাস থাকতে ছেড়ে দিলাম, ছেড়ে দিলেন, কারণ এটা তো কথা ছিল না। কিন্তু স্যার আপনি আপোষ করেননি। আপোষ করবো কেন, এটা তো কথা ছিল না। জি, জি। কথা তো ছিল যে সরকার প্রণীত নিয়ম অনুযায়ী যার কাছে যা পাওনা আছে সেটা আমি আদায় করব। জি। পরে দেখি খোদ প্রধান উপদেষ্টা ফখরুদ্দিনই রাত্রে 11টায় টেলিফোন করে, বদিউর রহমান আপনি এটা কি শুরু করলেন? আমি বললাম, কেন স্যার, রাজস্ব লাগবে না? আপনি দেখবেন শুধু আমি জুলুম করে কারোর থেকে নিচ্ছি জি। না, আমি পাওনা আছে নিয়েছি। জি। এবং পরে যারা দিয়েছে একটা আলোড়ন তো সৃষ্টি হয়েছে। হ্যাঁ। একটা মজার ঘটনা শেয়ার করি। ধানমন্ডি 7 নম্বর রোডে আমি স্বেচ্ছা অবসরে চলে আসলাম 15 মাস আগে। মাগরিবের নামাজ পড়তে ঢুকতেছিলাম, তখন এক ভদ্রলোক বলতেছে, চেয়ারম্যান সাহেব, চাকরিটা যদি 15 দিন আগে ছাড়তেন তাহলে আমার একটা ভালো উপকার হতো। আচ্ছা, আচ্ছা। আল্লাহ চেহারার মধ্যেও তো অনেক নুরানি চেহারা দিছি, জি, জি। দেখতে সুন্দর, রাজকীয়। হ্যাঁ, আমার তো বাংলা পাস না। তো আমি বললাম যে কি অসুবিধা হইলো? বলে যে আপনার ভয় তো 15 লাখ টাকা ট্যাক্স দিয়ে ফেলছি, যদি 15 জায়গায় গিয়ে ছাড়তেন তাহলে দেয়া লাগতো। দেয়া লাগতো না। আমি বলি, আচ্ছা নামাজ তো একই ইমামের পিছনে পড়বো, পরে কথা বলবো। তো নামাজ শেষে বললাম যে আপনার কি কষ্ট এখন? বলে যে এই যে আপনি বলছেন ট্যাক্স না দিলে ধরবেন, আয়কর বড়ি খান, ভালো গুম হবে, আমি তো 15 লাখ টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছিলাম, দিয়ে দিছি। পরে বললাম যে এখন কি আপনার আসলে কষ্ট হইতেছে? তখন উনি হেসে দিলেন, বলে যে না, টাকাটা দিয়ে দেওয়ার পরে ভয় দিলেও সোর ভাবটা চলে গেছে, আমার এখন নিজের ভেতর ভালো থেকে। লাগতেছে। তো এই সোর ভাব যদি নিজের থেকে আপনি দূর না করেন, আর দূর না করলে আপনি যদি আরেকজন আপনার থেকে টাকাটা না আনে, তাহলে আপনি টাকা পাবেন কোথায়? আপনি মালয়েশিয়া কেমনে হবেন, সাউথ কোরিয়া কেমনে হবেন? হ্যাঁ, আর এখানে আপনার সবাই কেবল চুরির মধ্যে যাবে, ওই যে বড় নেতা চুরি করে, এ চুরি করে, ও চুরি করে, তার সাঙ্গভঙ্গ চুরি করতে হবে কেমনে? এনবিআর এর চেয়ারম্যান, জি। এনবিআর এর চেয়ারম্যান ট্যাক্স আদায় করতে নিজের যদি সদিচ্ছা থাকে পারবেন, প্রোভাইডেড পলিটিক্যাল গভর্নমেন্ট যদি তাকে শেল্টার দেয়। আমাকে প্রথম শেল্টার দিয়েছে, আমি সবগুলো এরকম ধরতে পেরেছি। তারপরে দেখি তারাই আবার সবুজ কাগজে স্লিপ পাঠানো শুরু করতেছে, টেলিফোন করা শুরু করছে। আমি পরে এবার চাকরি ছেড়ে দিলাম। আর হাউস টু হাউস সার্ভে করে নেট বাড়ানো দরকার। যে একবার খালি তাকে লেবু চিফা করবেন, অডিট করবেন, ধরবেন, তা না। টাকা তো আছে, উপজেলা লেভেল পর্যন্ত যান, সবটাতে যাবেন। যেই সেটা হাউস টু হাউস সার্ভে করার বললাম, সরকারি নিষেধ করে দিল, বন্ধ করে দিল, আমাকে বদলিই করে দিল।
কোন কোন ব্যক্তি বা কোন কোন প্রতিষ্ঠানের বিষয়ে ওই সময় 3 উদ্দিনের, আপনার ভাষায় 3 উদ্দিনের সরকার থেকে প্রেসার আসছিল? আমরা চাকরির মধ্যে এটা আমাদের ওয়াদা বা আপনার শপথ না হইলেও আমরা কিছু জিনিস মানুষকে খারাপ করি না। যেমন আমি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে বড় অঙ্কের, তাদের কাউকে তো আমি অসম্মান করি নাই। ইভেন আমার ডেপুটি কমিশনার দিয়ে তো তার ট্যাক্স নিতাম না, আমি নিজে টেলিফোন করতাম। কারণ হইল যিনি কষ্ট করে রোজগার করেন, ব্যবসা করেন, ট্যাক্স দেন, তার যদি কিছু ভুল ত্রুটি হয়ও আপনি তাকে অপমান করবেন না। উনি একটা সম্মান পাওয়ার অধিকার রাখে। অবশ্যই সম্মান পাওয়ার অধিকার। উনি ট্যাক্স দেন বিধায় তো সরকার এই বড় রাজস্ব পায়। লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট যেটা আছে, বড় বড় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ব্যাপার আছে, আপনি তারকে যদি অপমান করেন, জেলে ঢুকান, যেটা 3 উদ্দিনের সরকাররা চাইছিল মামলা করে, মাসুদ উদ্দিন ওই যে টাস্ক ফোর্সের মতিন সহ, আমি বলছি না, আমি তো এটা করবো না। 2 দিনের যুগী বাতের অন্ন বললে হবে না। উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আমি দোষী, আমি নিয়ে নেব, দিয়ে ট্যাক্স দিলে হয়ে গেল। আপনি দিয়ে দেন আর একটা জরিমানা, তখন ওই SRO 98 5% জরিমানা, নর্মাল যা হবে তার ভাবে, তাকে অসম্মান করতে নাই। তা আমি এটা নিজে হ্যান্ডেল করতাম, ইভেন আমার মেম্বার দিয়ে করতাম না, টেলিফোন করতাম, আমার অফিসে আসবেন, 1 কাপ চা খাবেন। তো আসলে বলতাম যে দেখেন, আপনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে হিসাব নিকাশ করছেন, আমি ক্লাস 4-5 পাটিগণিতে এইভাবে হিসাব করলাম, আপনার কাছে এত কোটি টাকা আমার ট্যাক্স পাওনা হয়। যেমন একজন বিশ্ববিদ্যালয়ের মালিককে হয়তো বললাম যে আপনার কাছে তো আমার এরকম 2.25 কোটি টাকার ট্যাক্স পাওনা আছে। উনি হেসে দিলেন, বলে যে স্যার 1 সপ্তাহ পরে আসবো। 1 কোটি নিয়ে আসলেন। তাহলে আমার আরেক কাপ চা হতো, আপনার আবার 1 কোটি নিয়ে আসলেন। তখন আমার ডিজি সিআইসি সেন্ট্রাল নিয়ে বলে, স্যার আরও 25 লাখ। তাহলে বাদ দেন, ক্লিয়ারেন্স দিয়ে দেন। 2 কোটি দিয়ে দিছে, ওই 25 লাখ উনি খাবেন, মিষ্টি খাবেন। তো এইভাবে করে করে অপমান করতে নাই, মানুষকে সম্মান করে নিতে হবে। কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় ছিল যেটা দেখেছি, নাম বলবো না, এখনো জীবিত আছে, বড় বড় ব্যারিস্টার, বড় নাম করা লোক, বড় ডাক্তার, তাদেরকে যখন লিস্ট করতেছি তখন তো আমারে সরাই দিল। একজন ব্যারিস্টার সাহেব নাম করা আমার অফিসে গেছেন একটা কাজে, তো বললো যে এই কাজ। আমি স্যার, আমি চেয়ার ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসলাম। তিনি তাজ্জব হয়ে গেলেন যে আপনারা সচিবরা তো আমরা উকিল মনে করেন, ব্যারিস্টার হইলে আমাদের পাত্তা দেন না। আমি বললাম, স্যার আপনি আমার ডিপার্টমেন্টের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের, যদি আপনি ডিপার্টমেন্টে জয়েন করতেন তাহলে আমার শিক্ষক হইতেন, আপনি আমার 12 বছর সিনিয়র, তো আপনাকে সম্মান করানোর দায়িত্ব। তো ওনার কাজটা করে দিলাম। কিন্তু যে জিজ্ঞেস করলাম, স্যার এক কেসে তো এত টাকা নেন শুনি, মক্কেলরা দেন, কিন্তু ট্যাক্স ফাইলের এই দশা কেন? আরে চেয়ারম্যান সাহেব, আপনি এত সুন্দর করে কথা বলেন। তখন উনি আরেক নাম করা রাজনৈতিক নেতা ছিলেন বড়, ওই ব্যারিস্টারের নাম বললেন, হ্যাঁ, যে ওর থেকে তো একটু বেশি দিয়ে। আমি স্যার হইল, উনি 8 আনা দে আর আপনি 8 আনা 1 পয়সা দিলে তো এটা বেশি হইল নাকি? কি করবেন আপনি? তো আমি লিস্ট করেছিলাম ডাক্তার, আইনজীবী থেকে শুরু করে, যে একটা এরকম ডেকে নেব। তারপরে তো তারা অসন্তুষ্ট হয়ে আমাকে বদলি করে দিল। তাহলে জিনিসটা কি আসলো, যিনি সরকারের চেয়ারে আছেন তিনি চান কিনা নিয়ম অনুযায়ী যার কাছে যা পাওনা আছে সবটা আদায় করো, 1। আর 2 হইল, যিনি চেয়ারম্যান হবেন ওইখানে, উনি ডেইলি বেসিসে চাকরি করবেন কিনা, যে কালকে আমি চুক্তির জন্য পদলেহন করব না, তেল মারবো না, আমার বারবার কন্ট্রাক্ট হইতে জন্য আমি যাব না, আমি আজকে যার থেকে যা পারি সেটা আদায় করব। এই 2টার কম্বিনেশন হলে আপনি বাইরে হাত পাতা লাগবে না। এনবিআর এর অনেক কর্মকর্তার বিরুদ্ধে যে দুর্নীতি এবং বিপুল সম্পদের অভিযোগ বিভিন্ন সময় আসে, স্যার এই বিষয়ে আপনি কি বলেন? আছে। এখন আপনি সোর তো সর্বত্রই আছে, হ্যাঁ। জমিদারের নায়েব খাজনা আদায় করবে, তার হাতে দিয়ে টাকা যাবে জমিদারের কাছে, তো নায়েব কি একটু খাবে না? হ্যাঁ, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে তো শুরু হইলে একটু ছেকে দেখবে না? আপনি সেটা 3টা কারণে এইসব দুর্নীতি বন্ধ হইতে পারে। 1 নাম্বার, প্রথম হলো আপনি যদি মানুষ সাচ্চা হন, বিবেকে তাকিতে দেন, ধর্মীয় নিয়ম কানুন মানে আপনার যা দেয় না হয় দেন, তো এই মানুষ তো এটা করবে না। মানুষের মধ্যে তো সবসময় ওই একটা প্রাচুর্যের মহচ্ছন্ন থাকবে, এটা চাইবে, বড় হইতে চাইবে, থাকবে। তাহলে বাকি রইল কি, তাকে অন্যায় করলে ধরা, কেমন রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে ধরা।
এখন রাষ্ট্রীয় আইনের ফাঁক ফোকরে যদি সে বেঁচে যায়, যে ধরতে যায় সে যদি ওটার সাথে শেয়ার করে যে বাবা ঠিক আছে আমি 10 কোটি টাকা এবার চুরি করলাম, এভাবে তোমার থেকে নিলাম, তো তোমারে তো আমি আবার 40 কোটি টাকা ছেড়ে দিলাম, জি এই কনাইভেন্সটা যদি থাকে, লার্জ ট্যাক্স পেয়ার্সের মধ্যে আপনি এনবিআর এর লোককে যদি 2 কোটি টাকা ঘুষ দিয়ে আপনি যদি 8 কোটি টাকা রিলিফ নিয়ে নেন, তাহলে ইউ আর শেয়ারিং ইট। তো দুইজন একসাথে হলে আপনি ঠেকাবেন কীভাবে? জি, জি। তাকে ধরে আটকাইতে পারেন কিনা, ধরেন কিনা, সেই ব্যবস্থা বিচার ব্যবস্থা আছে কিনা, না হলে এটা চলতে থাকবে। জি আর তৃতীয় নাম্বার যেটা হইল সামাজিকভাবে যদি আপনার কাউকে বর্জন করেন, জি আগে সোর থাকলে 50-এর দশকের শেষে 60-এর দশকের প্রথমে আমরা দেখছি একটু পেট মোটা দেখলে বলতো ঘুষ খায়, ঘুষ খায়, হ্যাঁ এবং যদি জানতো ঘুষ খায় তার বিয়েতে সামাজিকে মাতব্বররা পঞ্চায়েতরা যেত না, যেত না, তার হ্যাঁ। ছেলে মেয়ের বিয়েতে যেত না, মোল্লা মৌলবী তার বিয়েতে অনুষ্ঠানে হাজির হতো না। জি। এখন তো জামানা বদল গিয়া, জি। এখন মোল্লা মৌলবী যায় বেশি, কারণ এখানে হাদিয়া আরো বেশি দেয়। হাদিয়া বেশি, স্যার। যুক্তিও খাড়া করে যে জি। তার একটু লাইনে আনে, জি। আবার অন্যরাও যায়। আর স্বাভাবিকভাবে মানুষ প্রাচুর্যকে সবসময় সেলিউট করে, Salute করে। আমার কোনো কাজে আসে না, কিন্তু আমার তোমার বড় একটা গাড়ি নিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অযথা আসি তাকে সালাম দিচ্ছেন। রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অর্থবিত্ত হইলে ক্ষমতায় যাওয়া যায়, টাকা হইলে পার্টিকে টাকা দিয়ে মনোনয়ন কেনা যায়, টাকা হইলে মন্ত্রী হওয়া যায়, এবং টাকা থাকলে ঋণ খেলাপি হইলেও আবার ভোটে জিতা যায়। চলে আসা যায়। চলে তো এইগুলো যখন রাষ্ট্র এলাউ করে চলে, সেক্ষেত্রে তো এটা হবেই। আমরা যে বলি স্যার যে ক্যাশলেস সোসাইটি, রাজস্ব আদায়ের কাঠামোগত কোনো পদ্ধতি কি আছে যেই পদ্ধতি প্রয়োগ করলে এই জায়গাগুলো, এই দুর্বলতাগুলো স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে? হ্যাঁ, আছে তো। কিরকম? আপনার বাইরে হচ্ছে না, বাইরে আপনার সফটওয়্যার করে অটোমেটিক হচ্ছে না। আপনি প্রত্যেক লোকের, এখন যেমন আমাদের একটা এনআইডি আছে না, জি। ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আছে না একটা, জি জি, যেটা এই যে হ্যাঁ হ্যাঁ, আগে করে দিল, জাতীয় তো পরিচয়। ওটাকে যদি আপনি সমস্ত ট্রানজাকশনের সাথে লিঙ্ক করে দিতে পারেন, আমি দোকানে খরচ করলাম, আমি বেড দিচ্ছি কিনা অটোমেটিক আমার সেখানে এটা রিফ্লেক্ট হয়ে যাবে, জি। আমার সমস্ত ট্যাক্স অটোমেটিক ওইখান থেকে কেটে নিয়ে যাবে। স্যার, আপনার তাহলে সময় তার- কি এরকম উদ্যোগ নেওয়ার চেষ্টা নিচ্ছে, করছেন? হচ্ছে, কিন্তু শস্যের মধ্যে বুথ থাকলে জি। এগুলোর মধ্যে বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তো এটা আগাইতে চায় কম। বরং আপনি যদি ক্যাশলেস সোসাইটিতে যান, বা এইরকম এই এখন একটা নতুন উদ্যোগ হলো না, আপনি এর মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিতে পারতেছেন, জি, জি। তো অনলাইনে দিলে তো সফটওয়্যারে আপনাকে নিজেই যোগ বিয়োগ হিসাব যোগ করে বিয়োগ করে করে দিচ্ছে, দিচ্ছে, জি। আপনার আরেকজনের সাথে দেখা দেখি লাগতেছে না, জি কম লাগতেছে না। তো ওরকম সমস্ত ট্রানজ্যাকশন যদি আপনি এভাবে হয়ে যায়, আমার খরচ থেকে শুরু করে সবটা, তখন তো দেখবেন যে এখানে আর দুই নম্বর করার স্কোপ থাকবে না। স্যার, এই জাস্ট বিগত যে আমাদের অন্তর্বর্তী সরকার ছিল, ওই সময় রাজস্ব খাতের যে সংস্কারের প্রস্তাবনা ছিল, ওইখানে ভালো মন্দ কি প্রস্তাবনা ছিল যেটা আমাদের আপনার দৃষ্টিতে স্যার? অন্তর্বর্তী সরকারের কথা বললে তো আমার অন্তর্জ্বালা বেড়ে যায়, জি স্যার। কারণ অন্তর্বর্তী সরকার যেটা ইউনূস সরকার ছিল, জি। এটা কোনো সরকারে ছিল না, এটা কোনো সরকারে ছিল না। জি। এটার ব্যর্থতা এনবিআর এর জন্য যে দুইটা নীতি এবং বাস্তবায়ন, দুইটা ডিভিশন, দুইটা বিভাগ করার কথা বলছিল, দে ফেইল টু হ্যান্ডেল ইট প্রপারলি, যে কারণ সেখানে একটা উস্কানিমূলক একটা আন্দোলন হয়ে গেল, হ্যাঁ, একটা আন্দোলন ছিল। একটু ঝামেলা হয়ে গেল। তাতে এনবিআর এর, আমি তখন বলছিলাম যে এনবিআর এর লোকজন অফিসাররা এরকম আন্দোলন করবে, এটা আমি চিন্তা করতে পারি না, জি। ওটা ক্ষতিকারকই হয়েছে। আপনি একটা যেটা আছে এটা দিয়ে একইজন নীতিও করবে, বাস্তবায়ন করবে, এটা যেমন সুবিধা অসুবিধা আছে, দুইটা হয়ে গেলে তারও সুবিধা অসুবিধা আছে। ইট ডিফেন্স কাকে সেখানে দিচ্ছেন, তার সদিচ্ছা কতটুক, আর দ্বিতীয় হইল যাকে দিচ্ছেন তাকে আপনি কতটুক প্রোটেকশন দেবেন। সরকার জি। সরকার যদি তার নিজের সুবিধা মতো সবসময় নিজের লোক চায়, হুকুম তামিলের লোক চায়, তাহলে এনবিআরও কিছু করতে পারবে না, দুদকের চেয়ারম্যানও কিছু করতে পারবে না। এই যে বড় রাজনৈতিক নেতৃত্বের কয়েকজনের কথা বললাম না, তারা কিভাবে দিল, তারা খামাকি দিল, ব্যাংকে ধরেন কয়েক কোটি টাকার এফডিআর করছে, জি। সেটা রিটার্নে দেখায় নাই, আচ্ছা। এই তো একটা ফাঁকি হয়ে গেল না। জি জি। হ্যাঁ, 10 কোটি 12 কোটি করলো, তো হ্যাঁ। এটা গড়ে বাইর করতে তো আমার এনবিআর এর চেয়ারম্যানের একটা ফান্ড আছে,
এটা অডিটেবল না। জি স্যার। আমি যারে খুশি আমার ইচ্ছা হইলো আপনাকেও দিয়ে দিতে পারবো, এরকম একটা ফান্ড আছে। ওই ফান্ড খরচ করে করতে আমি ওইগুলা বের করলাম, মানে ওইটা ওয়ান কাইন্ড অফ সোর্স মানি হিসেবে আমি ওইটা সোর্স মানে ওইগুলা দিয়ে বের করলাম। এবং যে ব্যাংকের স্টেটমেন্ট বাইর করে যাবে না নাম করা বিদেশি ব্যাংক, আমি তো সেখান থেকেও একটা স্টেটমেন্ট বের করলাম। বের করে তো বললাম যে স্যার এই যে আপনার এই FDR নাম্বার এত টাকা অমুক ব্যাংকে আছে। আপনি তাজ্জব হয়ে যাবেন। মওদুদ সাহেব মারা গেছে, পুলিশ লোক। মওদুদ সাহেবের টাকা যখন ধরলাম যে ব্যাংকের থেকে এরকম ওটা ধরলাম, তখন মওদুদ সাহেব কিন্তু হাইকোর্টে চলে এসেছে আমার বিরুদ্ধে কোর্ট কেস করার জন্য, যে তাকে অপমান করতেছি, অযথা তাকে হ্যারাস করার জন্য আমি টাকা চাইতেছি। তা আমার ইন্টেলিজেন্স কোর্টে ছিল, তো হাইকোর্টে বলে স্যার উনি তো আপনার নামে মামলা করতেছে, দেখেন ব্যারিস্টার তো, হ্যাঁ, আবার সিজন পলিটিশিয়ান, ডিগবাজি করে বিএনপি জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেট থাকবে, এরশাদের প্রধানমন্ত্রী হবে, আবার বিএনপিতে চলে আসবে, আবার ওদিকে যাবে। তো এই জাতীয় বাটপাড়ি রাজনীতি করে যেগুলো উঠে, ইনি ওনার আমার সাথে টেলিফোনে কিন্তু বাসায় কথা বলতেছে। আমি তখন দেশি, বলে যে দেশি আমার ওরা কিছু করতে পারলো না, ধরতে পারলো না, ওই যে আর্মিরা, আপনি আমাকে এরকম আটকাইলেন আর এখান দিয়ে আমার বিরুদ্ধে মামলা করতেছে। তো আমি যদি তখন ধরা খেয়ে যেতাম কী দশা হতো, তখন আমি ওই ব্যাংকের MD সাহেবকে টেলিফোন করলাম যে আপনি এটার একটা সার্টিফিকেট দিবেন, আমার লোক যাবে। বলে যে আমি ব্যাংকিং আইন অনুযায়ী দিতে পারি না, আমার না দিলে আপনি কো-অ্যাকমপ্লিশ হবেন, কো-অ্যাকমপ্লিশ হয়ে যাবেন, আপনাকে তারপরে দিয়ে দিল। তো এই যে একটা টেকনিক আপনি ঘোষণা করলেন না, চুরি করে করলেন অযথা অন্যের নামে। আমি যখন ধরলাম রোডস অ্যান্ড হাইওয়েজের বিরাট এক ইঞ্জিনিয়ার, কোনো এক সময় বোধহয় চিফ ইঞ্জিনিয়ার হলো কি না, তার অ্যাকাউন্ট ধরার পরে দেখা গেল গ্রামের ওই আসমতির মা, হুরমতির মা, বিভিন্ন জনের নামে তার টাকা, এটা ফাঁকি দিল অন্যের নামে। আচ্ছা, NBR-ই এক কর্মকর্তা ডেইলি ট্রানজ্যাকশন এরকম কয়েক লাখ ডেইলি জমা হয় উঠায়, এরকমভাবে চলতেছিল। তারপরে খুঁজে বের করা গেল যে গুলশানে তার বিশাল এক বাড়ি, কিন্তু কাগজ নিয়ে দেখা গেল ওইটা এক মহিলার নামে, অন্যজনের নামে। সেই মহিলাকে খুঁজে বের করলাম কোথায়, মনেশ্বর রোড, টিনের ভাঙ্গাঘর। যখন জিজ্ঞেস করা হইলো যে আপনার এরকম গুলশানে বাড়ি আপনার নামে, তখন উনি ফরফর করে ফেললেন, আরে বাড়ি তো আমার না, ওই যে আমাদের কর্মকর্তা, বাড়ি তো আমার ভাইভূতের, তো সে আমার নামে রেজিস্ট্রি করে দলিল করছে, এই জন্য আমার নাম আর কি। তো আপনি ফাঁকি দিতে সব দিবেন। আরেকটা আসেন এবার, আমি যখন প্রথম মিরপুরে থাকা শুরু করলাম ইন্ডাস্ট্রি, ওই যে নাফিদ দেখলে নরুনে হয় না, তো আমাকে বাগানে হাঁটার সময় বলে যে আপনার ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর তো আমাকে ঝামেলা করতেছে। কেন? বলে যে আমি নাকি ট্যাক্স দিই নাই। তাহলে আপনি তিনটা জিনিস আগে আসেন, একটা হইল আপনি সহিভাবে ট্যাক্স দেবেন কিনা, যেটা পাওনা হবে নিয়মমাফিক, যদি সেটা রাজি থাকেন আমি আপনারটা করাই দেব, নিজে করে দেব আমি। 2 নাম্বার, আপনি কিছু দিবেন কিছু দেবেন না, তাহলে আপনি ইন্সপেক্টরের সাথে শেয়ার করবেন, এটা আপনার দায়। 3 নাম্বার, আপনি কিছুই দিবেন না, তাহলে যদি না পারেন ধরে আপনি না দিয়ে চলবেন। তো এখন বলেন কি সমস্যা? বলে যে আমার বাড়ির অর্ধেকের ট্যাক্স দেই, বাড়ি তো আমার নামে, আমার স্ত্রীর নামে, তো স্ত্রী অংশেরটা তো দেয়া হয় না। বলে কেন দেন না? ওইটাই ইন্সপেক্টর টের পেয়েছে। তো আপনি স্ত্রী অংশ দেন না কেন? ইনকাম ট্যাক্স ফর্মের অপর পিঠে লেখা আছে না যে নির্ভরশীল স্ত্রী সন্তান থাকলে তাদের তো স্বামীর বা বাপের অ্যাকাউন্টে আসবে। তো এখন না দেখে কি করবেন? সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, এটা তাদের ভিতরে একটা দুর্নীতি পরায়ণতা বেশিরভাগের মধ্যে। তাদের ভিতরে কেন স্যার এতটা? তাদের তো আর অভাব নাই। আপনি কি মনে করেন স্যার, কি অভাবে করে না স্বভাবে করে? আপনি তো আমার মাঝে মাঝে লোকজন বলে যে হুজুরের চাইতে ভালো ওয়াজ করি। আপনি আল্লাহ সৃষ্টিতে এই জিনিসগুলো আল্লাহ নিজে সৃষ্টির সময় বলে দিয়েছেন। আমি আরও এক টিভিতে, 2 টিভিতে বলেছি, সূরা মুতাকাসারের প্রথম আয়াত হইল আলহাকু মুতাকাসর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহচ্ছন্ন থাকবে। কাকে বলতেছে? মানুষকে। তাহলে আল্লাহ সৃষ্টি করার সময় তো বলছে কতক্ষণ, হাত্তা জুরুতুল মাকাবের, কবরে না যাওয়া পর্যন্ত। তো যে মানুষকে আল্লাহ বলতেছে যে তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় মহচ্ছন্ন থাকবে কবরে না যাওয়া পর্যন্ত, তাহলে সেই মানুষ তো এগুলো করবে। এরপরে আল্লাহ সতর্ক করতেছে, কাল্লা সাফা তাআলা মুন, এটা সঠিক নয়, সঠিক নয়। রিপিট করতেছে, সুম্মা কাল্লা সাফা তাআলা মুন, আবারও বলতেছে এটা সঠিক নয়। তো আগে তো আপনি বলছেন যে আমি মহচ্ছন্ন থাকবো, পরে আমাকে সতর্ক করতেছেন। তো এইগুলো সৃষ্টির কলা কৌশলে এটা থাকবে। আর মানুষের মধ্যে প্রথম লাভ পর্যন্ত ভালো,
লকার লাভ যেটা অভাবে করে, জি একটু চলে না, আচ্ছা কলাটা মূলাটা একটু হলে চলে, তো পরে তার এই স্বভাবের মধ্যে একার যোগ হয়ে যায়, লাভটার আগে একার যোগ হয়ে যায় লোভ, লোভ। লোভ হয়ে গেলে তখন এটা অ্যাডিকশন হয়, নেশা হয়। আপনি ব্যক্তিগত জীবনে, আমি ব্যক্তি জীবনে কয়টা কাপড় পরতে পারবো? 24 ঘন্টা কি খালি ফ্যান বদলাবো, জুতা বদলাবো, আর কাজ নাই? তাহলে আমার কত লাগবে? কিন্তু তারপরেও আপনি প্রচুর ভোগের মধ্যে যাবেন। জি পেটটাতে কতটুক খাবো, তারপরেও আপনি এটার জন্য মরে যাবে, মরার আগে দিয়েও ভাবতেছে আরো একটু যদি হয়, আর তাহলে একটু যদি কেমন? ব্যাংক থেকে আর লোন একটু নেওয়া যদি যায়। হইতো তাহলে কি হইতো? তো এই যে মোহ, মোহ, ওই যে সাইফুজ্জামান না কোন মন্ত্রী একটা আমি ভালো জানতাম, চিটাগং চেম্বারের প্রেসিডেন্ট ছিল, ভূমিমন্ত্র ছিল আওয়ামী লীগে, তার বিদেশে নাকি এত বাড়ি। ওই জি যে স্যার, আমাদের কয়েকশো একটা বাড়ি স্যার। সম্বন্ধে আজ যে কাগজ একটা দিলেন এনবিআর এর, তার এত বাড়ি। আমাদের ওই মতিউ ছাগলকাণ্ডে ধরা পড়লো, এত বাড়ি। আপনি ধরতে পারতেছেন না তো, জি জি আপনি ধরে তাকে আইনের আওতায় আনতে পারতেছেন না। জি রটেন অ্যান্ড কারাপ্ট সিস্টেমের মধ্যে সবটা হয়ে গেছে। তো তাহলে আপনি সাধু করবেন কেন? আমি আমারটা বলতে পারি, অন্যকেরটা বলতে পারি। জি জি আমি গত বছর, এটা নিজের প্রচার হয়ে যায় কিনা, কারণ প্রচার হইলেও মন্দ হয় না, কিন্তু স্যার অনুপ্রেরণার জন্য বলা এটা দরকার। এটা আমরা তো ওই আগে হরিপ্রসাদ না কে বলছিল না, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে লোকে যারে যারে বড় বলে বড় সেই। এখন আমরা এটা বলি, আপনাকে বড় বলে বড় সেই হয়। জি নিজেরটা নিজে ইনিশিয়েটিভ নিয়ে বড় বলতে হবে, তারপরে দেখা দেখি অন্যরা বলবে। জি জি তো আমি আমার বিবেক থেকে আমার ট্যাক্স নিজে ক্যালকুলেট করে দেই, তো জি দেওয়ার পরে আমি দেখলাম যে আমি একটা হিসাব ভুল করেছি। এই ভুলের জন্য আমাকে আরো ৮১,৪২০ টাকা ট্যাক্স দিতে হয়। জি তো আমি বদিউর রহমানের ট্যাক্স ফাইল তো তারা হয়তো দৌড়িবেও না, অডিটে করে আমি নিজের জি, হাতে জি। যোগ বিয়োগ লিখে দিই, এমনকি জি। আমি বাড়ি ভাড়ার টাকার সাথে গ্যারেজের ৫০০ টাকারও একটা স্টেটমেন্ট করে দিই। জি তারপরেও আমার কাছে যখন ধরা পড়লো, আই ফেল্ট অব্লিগেটেড জি যে এখানে ৮১,৪২০ টাকা ফাঁকি দিলে আমার কি কাজে লাগবে, জি কিন্তু আমি তো ধরা খাচ্ছি। জি জি আমি আবার পরে রিসাবমিট করে দিয়ে দিছি। তো এখন আপনি যদি আপনাকে শুদ্ধ না করেন, স্যার right. আপনাকে আরেকজন জোর করে শুদ্ধ করতে পারবে না। শুদ্ধ করতে হলে রাষ্ট্রীয় ব্যবস্থা ওরকম থাকতে হবে, ধরতে, এবং রাষ্ট্রীয় ব্যবস্থা যারা চালায় তারাই যদি চোর হয়, আমাদের যদি বলতে হয় মাননীয় মন্ত্রী আপনি চোর, আমি তো বলতে চাই না, ওই লোকে বলে মাননীয় মন্ত্রী আপনি চোর, তো আপনি যাবেন কার কাছে? জি জি। তা ব্যক্তি নৈতিক পর্যায়ে ভালো থাকলে আসলে ওই রাজনীতি যারা করে তারাও তো ব্যক্তি, এবং তারাও নৈতিক পর্যায়ে ভালো থাকলে কাঠামোটাই ভালো হবে। রাজনৈতিক সরকার যদি সই হইতে পারে, রাজনৈতিক সরকারের গুডউইল যদি কারাপশন ফ্রি হইতে পারে, কোন কোন সরকার আমলে কম হয়। কেন হয়? কারণ ওই সরকারটা তখন এরকম থাকে, কিন্তু কিছুটা কিছুটা কম থাকে। যেমন জিয়াউর রহমান সাহেবের আমলে তো ওনার তো আকাশচুম্বী, হি ওয়াজ নেভার করাপ্ট, তার বিরুদ্ধে কিছুই নাই। হ্যাঁ, কিন্তু ওই যে একটু তার লোকজনে করছে, ওভারলুক করছে, সেগুলো নিয়ে প্রশ্ন উঠে। তো এখন যে সরকার কাঠামোটা কেমন হবে, আর না করে করবে কি? যদি রাজনৈতিক দল মনোনয়ন বিক্রি করে, একটা মনোনয়ন করতে যদি, ইলেকশন করতে যদি কোটি কোটি টাকা লাগে, তো জি। উসুল করবে কেমনি? উসুল করতে হলে এটা করতে হয় না, জি জি। তখন তো আপনার শেয়ার করতে হয়। স্যার আপনি আপনার এই টোটাল লাইফে যত সরকার দেখছেন স্যার, কোন সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করেন, লুটপাট হয়েছে? বেশি দুর্নীতি লুটপাট হয়েছে, জি এটা তো আস্তে আস্তে বাড়ে। তবে বেশি দুর্নীতি লুটপাটের কথা না বলে আমি বরং বলি যে লুটপাট সরকারের মধ্যে সবচেয়ে ভালো সরকার কোনটা ছিল বললে কম দুর্নীতি হয়েছে, জি, জি, স্যার। এবং সেটাও বলতে পারেন। অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো ছিল, সেটা প্রেসিডেন্ট জিয়ার সরকারটা স্ট্রিট টপিং দ্য লিস্ট। জি, স্যার। প্রেসিডেন্ট জিয়ার বঙ্গবন্ধু হত্যা, কু ফাল্টা কু, ইনডেমনিটি, তাহের হত্যা, এইসবগুলো বাদ দিলে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, সরকার প্রধান হিসাবে তিনি এখনও হি ইজ টপিং দ্য লিস্ট। তারপরে দুর্নীতি বেশি হয়েছে দুই মহিলা প্রধানমন্ত্রীর আমলে, সবচেয়ে বেশি হয়েছে। এরশাদ শুরু করেছে দুর্নীতি বেশি, তার আমলে শুরু হইল, তারপরে যাইয়া এই দুইজনের আমলে আরও 16 গলা পূর্ণ হইল আস্তে আস্তে। নিকট ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে কি আমরা ওই যে ব্যক্তির নৈতিক পর্যায়ে ভালো হওয়া বা ওই রাজনৈতিক সদিচ্ছার কোনো সম্ভাবনা দেখতেছেন আপনি? এখন যিনি সরকার প্রধান হিসেবে আসছেন তারেক রহমান সাহেব, তার নিজস্ব কিছু কাজ
আর সিম্পল লাইফ, নিয়ম মানা, অফিস টফিসে যাওয়া, এগুলো ভালো। ওনার রাইট আর রং, ইলেকশন কমিটমেন্টের সাথে সাথে কার্ড চালু করেছেন কিছু, সেগুলা আরও পরে পূর্ণ মূল্যায়ন হবে যে এগুলা সঠিকভাবে হচ্ছে কিনা, কিন্তু উনি থ্রো করেছেন, শুরু করেছেন ভালো। কিন্তু ওনার গভর্নমেন্ট যেটা যে বিরাট একটা গভর্নমেন্ট গঠন করে ফেললেন, এখানে যেসব লোক টোক নিয়েছেন এগুলো কেমন হবে সেটার উপর নির্ভর করেন, কারণ তার কিছু উপদেষ্টা বা লোকজন এগুলোর মধ্যে অনেক অযোগ্য লোকও আছে। হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলাই ফেলছে, এটা একটু দৃষ্টিকটু হয়ে গেছে, নিজেদের লোক দিলেন। তারপরে দুদক একটা ফাও এখনো খালি পড়ে আছে, মুভমেন্ট চলে গেলেও কমিশন করতে পারতেছে না, এগুলো একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই মধ্যে আবার ছোট্ট একটা ঘটনা ঘটে এলো, ডিফেন পদত্যাগ করলো, এটা আসলে কি অসুস্থ কিনা এটা তো দেখার বিষয়, কারণ এরশাদও তো একসময় অসুস্থ ছিলেন না, কিন্তু হাসিনা তো তাকে সিএমএইচে ভর্তি করেছে অসুস্থ বলে। তো রাজনৈতিক সরকার এখন যে পরিবর্তন আসবে, এটা মাস 6-3 মাস তো গেল, মাস 6 যাক, এখন পর্যন্ত মূল্যায়ন করার সময় আসে নাই। তবে গ্রামগঞ্জে দখল এবং দলবাজি সেগুলার যে লক্ষণ দেখা যাচ্ছে, এবং এই বাজার সরকার আসার সাথে সাথে যেভাবে কতগুলো মেয়রগিরির পদ, প্রশাসকের পদ, পরিষদ, জেলা পরিষদের নিজেরা দখল করছে, এই লক্ষণগুলো যদি চলতে থাকে তাহলে ওই অনেকটা যে লাউ সেই কদুই হবে, জেসা কাতেসা শুটকিয়া বেগুন, ওটাই হবে। আমি ভালো কিছু আশা করতে পারবো না। এটা নির্ভর করবে সরকার কতটুকু কঠোর হবে। আর তারেক সাহেবের ব্যাপারে আমি আগেও বলছি, এখনও বলি, ইফ হি বিকামস মোর ফাদার লাইক দেন মাদার লাইক, হি উইল বি মোর সাকসেসফুল। ফাদার লাইক হইতে হইলে ওনার বাবা প্রেসিডেন্ট জিয়া যেভাবে সলিড লোক ক্যাবিনেটে নিয়েছে, বাছাই বাছাই করে, অন্য রাজাঘাট হোক, যাই হোক, যেভাবে হোক, ঠিক উনি এখন এদেরকে কতটুকু কন্ট্রোল করে গাইড করে করতে পারবেন সেটার উপর নির্ভর, স্ট্রিক্টলি পরিচালনা করতে পারবো। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা যে দেখি ব্যাংক থেকে কয়েক লক্ষ কোটি টাকা লুটপাটের যে ব্যাপার, এটা স্যার কি ধরনের আমাদের অর্থনীতিতে প্রভাব পড়ছে? আওয়ামী লীগ সরকারের আমলে কেন, তার আগে বাজার সরকার, বিএনপি সরকার আমাদের পাচার হয় নাই? আগে রাজ পরিবারের সদস্যের পাচার করা টাকার উদ্ধার করে আনা হয়েছে না, হয় নাই? জি জি। এখন আপনি সোমনাথ মন্দির কে ভাঙছে বললে, স্যার আমার তো জন্ম হয় না, আমি ভাঙি নাই। স্যার বলবে যে আমি তো সেই সময় ক্লাসে ছিলাম না। এগুলো হয় না। দুর্নীতি, অর্থনীতির ভলিউম বাড়বে, ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি বাড়বে, তখন ট্রানজ্যাকশন বাড়বে, কর্মক্ষেত্র বাড়বে, সেগুলোতে দুর্নীতিও বাড়বে। আপনি বাড়াটা কতটুকু কমাইতে পারেন সেটার উপর নির্ভর করবে। সেটা না করতে পারলে, যে শেখ হাসিনা যখন বলে তার পিয়নেরও 700 কোটি টাকা, তাহলে কোথার থেকে আসে? তার মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে এত বাড়ি কোথার থেকে আসে? আগে হাওয়া ভবনের এত কথা কোত্থেকে আসে? হাওয়া ভবনে নজরানা না দিলে বদলি হইতো না, পোস্টিং হইতো না। এগুলো তো আমি নিজে জানি, আমার কিছু বইতে লিখছিও। হ্যাঁ, একজন সেক্রেটারি বদলি হবে। আমার এক বন্ধু, ওই যে হারিস চৌধুরী না কে একজন ছিল, সেখানে হারিস চৌধুরীর সাথে সে কথাবার্তা বলতেছিল, আমাকে লাউড স্পিকারে শুনেছে, সে টেলিফোনে যে লাউড স্পিকার দেওয়া যায় না, হ্যাঁ, ও বেচারা কন্ট্রাক্ট চাওয়ার জন্য চাইছে, বলছে যে 2 কোটি টাকা যে তারে 2 লাখ টাকা দিতে হবে, 1 বছর কন্ট্রাক্ট। এ বলে যে 2 লাখ টাকা সাথ দিলে আমার কতটুকু হবে, তো সে নিলই না। তো ওই সময় আরেকজন বলতেছে, ওই যে এক সেক্রেটারির নাম বললো, মারা গেছে, বড় যে রোডস অ্যান্ড হাইওয়ে সেক্রেটারি, বলে যে তার কন্ট্রাক্ট হয়ে যাইতেছে, ওখানে লেনদেন হয়ে গেছে। হ্যাঁ, টাকা কে দিলে? উনি তো টাকা দিতে পারার কথা না, বলে যে টাকা তার অন্য লোকজনটা দিয়ে দিচ্ছে। তো সেটা যদি আবার সে খোয়া, আবার হাওয়া ভবন, এইগুলা যদি আসে, আবার খাম্বার প্রশ্ন যদি আসে, আবার ভাইয়া যদি আসে, তাহলে তো উনি চেঞ্জ হিসাবে আগেরটার থেকে যদি ব্রেক থ্রুতে চলে আসে, শক্তভাবে করতে পারেন, হি উইল বি সাকসেসফুল। তাহলে আমরা আশাবাদী হব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যানে দেখি, এবং সব সময় কিন্তু সরকারের মুখপাত্রদের বা রাজনীতিবিদদের মুখ থেকে শুনি যে আমরা আগায় যাচ্ছি, আমাদের অনেক উন্নতি হচ্ছে। তো আমাদের আসলে অগ্রগতি বা উন্নয়নের এটা কি অতিরঞ্জিত না স্বাভাবিক, যেটা সেটাই আমরা জনগণ জানতে পারে? আপনি স্বাভাবিকটা দেখেন না, চোখে যেটা পড়ে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট,
জি। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। জি, স্যার। প্রত্যেকের কিছু কিছু গুণ থাকে। জি আমাদের রাজনৈতিক অপসংস্কৃতি হইল আমরা এক সরকার চলে গেলে তার খারাপটা শুধু বলি, খালি লিগ্যাসি বলি, জি, লুটপাট সব শেষ করছে। এরশাদেরও তো ভালো কাজ আছে, হ্যাঁ জি আছে। অনেক ভালো কাজ আছে না? আছে। এই যে রাস্তাঘাট করা, বেড়িবাঁধ করা থেকে শুরু করে তার উপজেলা পর্যায়ে উন্নয়ন। ব্যক্তিগত চলচ্চিত্রের কলুষতা নিয়ে চুরিদারি সেটা থাকা, তদ্রূপ হাসিনারও তো ভালো কাজ আছে, হ্যাঁ জি জি। খালেদা জিয়ারও তো ভালো কাজ আছে। তো এখন আপনি পদ্মা সেতু যদি বলেন যে ঠিক আছে হাসিনা করছে কেন, ফেসিবাদ ভাঙিয়ে ফেলাম, মেট্রো রেল ভাঙিয়ে ফেলাম, হ্যাঁ এত রাস্তাঘাট। আগে দেশ স্বাধীন হওয়ার কারণে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে, জি মানুষের জীবনযাত্রার মানও একটু বাড়ছে। আগে গ্রামে মানুষ যেভাবে চলতো তার থেকে এখন ভালো চলে। আমরা ছোট থাকতে কিভাবে নদী পার হইতাম, আমাদের মুরব্বীরা বলতো যে পোলাপান আগে যা, তো আমরা তো ন্যাংটা হইয়া লুঙ্গি মাথার উপরে যদি সাঁতার কাটি বাইরে যেতাম, জি জি। এত নদী নালা। আর মুরব্বীরা আস্তে আস্তে খালে নামতো, নদীতে নামতো, নামার সাথে সাথে আস্তে আস্তে তার তহবন বলতো লুঙ্গি, জি, জি, লুঙ্গি আস্তে আস্তে মাথার উপরে জি, উঠতো, আবার ওই ফেরে নামতো। এখন তো সেটা নাই, এয়ারপোর্ট তো ডেভেলপমেন্ট যথেষ্ট হয়েছে, কিন্তু সেই পরিমাণে আবার দুর্নীতিও তো অনেক বেড়েছে। দেয়ার লাইক দ্যাট ট্রেজেডি। তো এটা হবে, রেসিডিউ হইলে বড় কাজের মধ্যে কিছু হবে। আমি যখন যমুনা সেতুতে এডিশনাল ডাইরেক্টর হিসেবে কাজ করছি, তখন আমাকে এক সেক্রেটারি বলছিল এত বড় প্রজেক্ট, হ্যাঁ সেখানকার রেসিডিউ পাইলে তো অনেক কিছু। এখন আপনি কতটুকু খাবেন, জি, জি, আপনি জি, কতটুকু শেয়ার নিতে চান। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় সংস্কার কি কি সংস্কার করা প্রয়োজন মনে করেন আপনি? আমি এত বড় সংস্কারক না, জি স্যার। আর যে আমাদের ইউনুসের মতো এত বড় সংস্কারক না দুনিয়া ধরে। অর্থনীতির বড় সংস্কার কিছু সংস্কারের মধ্যে আপনি একটা জিনিসে আসেন, আপনি করাপশনটা, দুর্নীতিটা বন্ধ করতে পারবেন না। এটা যদি সংস্কার করতে পারেন তাহলে দেখবেন যে অনেক কিছু এমনি স্ট্রিলাইন হয়ে যাবে। অর্থনৈতিক সংস্কারের মধ্যে আপনি পলিটিক্যাল পার্টিকে বিজনেস, পলিটিক্সটাকে আপনি আরও বিজনেসে নিয়ে দেবেন কিনা। আগে রাজনীতিবিদরা রাজনীতি করত, ব্যবসায়ীরা ব্যবসা করত, ব্যবসায়ীরা বড় জোট রাজনৈতিক নেতাকে কিছু funding করত। ফান্ডিং করত, জি। এটার জন্য হয়তো সামান্য ফেভার টেভার পেত। তো এখন তো ব্যবসায়ীরা খুব চালাক হয়ে গেছে, নিজেরা কিনে নিচ্ছে। এরা ব্যবসায়ীরা মনে করে যে আমি রাজনীতিবিদরে টাকা দেবে কেন, আমি নিজেই তো সেটাতে চলে যেতে পারি। জি তো এখন 60-65% উপরে সব ব্যবসায়ীরা রাজনীতি। জি স্যার। তো যার যেটা কাজ সেটার থেকে যদি না হয়, আর দলগুলো, রাজনৈতিক দলগুলো এত বেশি ইত্রামিতে চলে গেছে, তার মাঠে ফোর খাওয়া কর্মী যিনি তাকে রাজনীতির উঠতে দেয় না। ওই ব্যবসায়ী যখন লাখ টাকা দেয়, ওই লক্ষ্মীপুরে পাপুল এমপি হয়ে যাবে কোথার থেকে আসা, তার বউ হয়ে যাবে, সলিমুদ্দিন কুলুদ্দি হয়ে যাবে। তো রাজনৈতিক দল যদি পৌঁছে যায়, রাজনীতিকে সেইভাবে না চালায় আর রাজনীতিকে ব্যবসা করে ফেলে, তাহলে যা হওয়ার সে অধপতন হবে। ওই অধপতন হইলে সেটার সব দিকে সার্কুলেট হয়ে যাবে। বর্তমান সময়ে সরকারের যতগুলো বিভাগ বা ডিপার্টমেন্ট আছে, বর্তমান সময়ে সবচেয়ে অপেক্ষাকৃত ভালো কোন বিভাগ বা কোন মিনিস্ট্রি আপনি মনে করেন? আমি তো কোনো মিনিস্ট্রিতে এই মাত্র 3 মাস সরকার আসছে, এটা নিয়ে তো আমি মন্তব্য করব স্যার এই সরকারের 3 মাস না, টোটালি ধরেন যে সাম্প্রতিক সময়ে আপনি কি মনে করেন? না। সাম্প্রতিক সময় বলতে কি, আপনার মিনিস্ট্রি তো আপনি পলিটিক্যাল গভর্নমেন্টে গেলে, ইউনিসের গভর্নমেন্ট বাদ দিয়ে আগে গেলে সেটা হইলো, সেখানে ধরেন মিনিস্ট্রিগুলোর মধ্যে, রেগুলারিটির মিনিস্ট্রিগুলোর মধ্যে করাপশন তুলনামূলকভাবে কম হয়। রেগুলেটরি মিনিস্ট্রি যেগুলো থাকে, জি মনে করেন আইন মন্ত্রণালয়, আমাদের financial functioning কম থাকে, ফিনান্সিয়াল প্রজেক্ট রিলেটেড না হলে আর কি, প্রজেক্টগুলোতে করাপশন সবসময় একটু বেশি হয়, টাকা বেশি থাকে। কিন্তু হালে যেটা দেখছি, বলে রাখি, এখন রেগুলেটরি মিনিস্ট্রিগুলোকেও আর করাপশন নাই বলতে পারবো না। কারণ এই মাত্র কিছুদিন আগে আমি একটা তদবির করছিলাম, একটা লোকের সামান্য বিদেশে যাওয়ার পারমিশনের তদবির আর কি, হয়তো অসুস্থ স্ত্রী দেখবে, সেখানে আমি তাজ্জব হয়ে গেছি যে খোদ সেক্রেটারি তাকে ডেকে তার থেকে ঘুষ খেয়ে ফেলছে। তা আপনি কি করবেন এবার? তো এইটা যদি হয়, জি স্যার। এখন যদি পোস্টিং, যেমন সালাউদ্দিন ইউসুফ মন্ত্রী থাকতে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সময় সকালে বদলির অর্ডার দিত, আমি তখন ডেপুটি সেক্রেটারি, বিকালে আবার ক্যান্সেল করাতো। তো বলতাম যে কী ব্যাপার, তার পিএইচডি বলে স্যার পারপাস সার্ভ হয়ে গেছে।
ওই তো এখন রেগুলেটরি মিনিস্ট্রি বদলিতেও যদি পয়সা নেয়, পোস্টিংয়ে যদি পয়সা নেয়, এই যে কথা উঠতেছে সচিব পোস্টিং, মিনিস্ট্রি পোস্টিং, আমার কাছেই তো এই সরকার আসার পর একজনে টেলিফোন করছে যে আছে কিনা আপনার জানাশোনা কেউ, তারে ভালো মিনিস্ট্রিতে পোস্টিং দিয়ে দিব, এত টাকা লাগবে। তো বেচা কেনা শুরু হয়েছে, তাহলে কাকে এখন বলবেন? জি। ধরা পড়লে সেটা সর্বাঙ্গে ব্যথা আর কি স্যার। আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তো ইয়াং জেনারেশনের জন্য আপনার দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে আপনি যদি কিছু পরামর্শ দেন, ইয়াংদের কি করণীয় আসলে দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে? খুব একটা কঠিন প্রশ্নে ফিরলেন, কারণ ইয়াং জেনারেশন সম্বন্ধে কথা বলতে তো অনেক চিন্তা করতে হয়। ওদের তো এখন ভায়োলেন্ট হয়ে গেছে, ভায়োলেন্স শিখিয়ে দিয়েছে ইউনুস, যে মব কালচার শিখিয়ে দিয়েছে ইউনুস। তো এখন ইউনুসের যে নোবেল প্রাইজের পরে একটা নোবেল প্রাইজ তো পেয়েছে শান্তিতে, এগুলা কিভাবে পাইছে? বিল ক্লিনটন, তার বউ হিলারি ক্লিনটন, এখানে ফান্ডিং টান্ডিং লাইন টাইন বা ইহুদি কানেকশনের লাইন টাইন, এগুলো আলাদা। এখন ইউনুসে যেটা এই দেশে করেছে, ইয়াং জেনারেশনকে যে শিক্ষা দিছে, এই জন্য অশান্তিতে তাকে আরেকটা নোবেল দেওয়া দরকার। আমি কি পরামর্শ দেব? পরামর্শ হইল, ইউনুস যখন পাস দিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া না দিয়ে জেনারেশন নষ্ট করে দিয়েছে। এখন আমি ইয়াং জেনারেশনের কথা বলতে পারি না, ছোট্ট একটা ঘটনা বলি। আমার বাসার সামনে একটা ইয়াং লম্বা ছেলে কয়েকদিন আগে আরেকটা মেয়ে সকাল 7টার সময় বাসার সামনে পেভমেন্টের মধ্যে বসে একটারে এটা থাপ্পড় দে, ওইটা থাপ্পড় দে, এরে ঘুষিদের হই আল্লাহ করতেছে। তা আমি নাতনি স্কুলে নেওয়ার জন্য দাঁড়ানো, আমি একটু আস্তে ইশারা দিলাম, একটু আস্তে কথা বললাম। এটা কেন বললাম? সে তেরে আসলো, আপনি এত সংকীর্ণ কেন? আমরা অ্যাডাল্ট, শি ইজ মাই ফ্রেন্ড, আমরা একটু আমি ওরে বাবারে, সে তো আমাকে পারলে মারে। তো এখন এদেরকে শিখাবেন কি? ওদের থেকে আপনার শিখতে হবে। মা বাবা, আমি যখন ছোট ছিলাম তখন একটা গালি দেওয়ার জন্য মাঠে আমাকে আরেক ছেলে গালি দিল, তো আমি তারে হেরে যাচ্ছি না, আমি তারে পাল্টা একটা গালি দিলাম, মা মাসি দুইটা। কিন্তু আমার দূরে যে এক চাচা কাজ করতেছিল আমার বাড়ির থেকে আধা মাইল দূরের, উনি এসে আমার দুই গালে এত জোরে দুইটা চর দিল যে দাগ বসে গেল আঙ্গুলের। এবং উনি বললেন যে ও গালি দিছে, তুই তো আমাদের ওস্তাদের নাতি, দাদা পণ্ডিত ছিলে প্রাইমারি, তুই কেন ওই গালি দিবে? আমি এবার দেখেন কি দশা বললাম, মার খেলাম না। আমি এবার পুকুরে যাইয়া গাল মুছতেছি, কেবল আঙ্গুলের দাগ যেন না থাকে, কারণ বাড়ি গেলে মুখে আঙ্গুলের দাগ দেখলে তো আবার মার খাবো। তখন ছিল বিচার, নিশ্চয়ই কোনো অপরাধ করছস, নাইলে মার খেলে। এবং পরে ওনাকে এটা যেন না বলে আমার মাকে বাপকে, সেটা বললাম, কিন্তু উনি আবার হাঁটে আমার চাচারে বলে দিছে। এবার চাচার পায়া ধরলাম, ওনার আলু তুলে দিলাম যে মারে যেন না বলে। তো ওই জামানা গুজ্জার গিয়া। এখন আপনি ইয়াং জেনারেশনকে এমনি তারপরে যদি বলতে যায়, তাহলে তো পড়তে হবে, যার যেটা কাজ পড়তে হবে। অল্প বয়সে রাজনীতিতে ইউনুসের বৈরমকা হইয়া যেভাবে পার্টি টাটি করে যেগুলো ডিরেল করে দিল, এরা ধৈর্যহারা হয়ে গেল, এইরকম ডিরেলমেন্টে পড়লে ইয়াং জেনারেশন থেকে আমরা বেশি কিছু আশা করতে পারবো না। কাঁচা, তিনটা কাঁচা খারাপ সবসময় বলি। একটা হইল কাঁচা বয়স। এই ইয়াং জেনারেশনের কাঁচা বয়স যদি তার গার্ডিয়ানরা বা তারা প্রপারলি গাইডেড না রাখতে পারে, দে উইল বি লস্ট। আর একটা হলো কাঁচা টাকা। কাঁচা টাকার গরমে সহ্য হয় না, নষ্ট হয়ে যায়। এটা যারা রাজনীতি করুক, ব্যবসা করুক, কাঁচা টাকার মধ্যে চলে গেছে, এরা কতটুকু নিজেদের কন্ট্রোল করবে ইয়াং জেনারেশন, আই ডোন্ট নো। আর একটা কাঁচা তরকারিতেও তাড়াতাড়ি না আনলে চলে যায়। বরং এই ইয়াং জেনারেশন কাঁচা হোক, ওইটা হোক, রবীন্দ্রনাথেরটা হোক, ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘামের, ওই কাঁচাটা হোক, আর বাকিগুলোর মধ্যে যেন না হোক আর কি। সাম্প্রতিক সময়ে যারা প্রশাসনে ঢুকছে, এরকম কিন্তু বহু মানুষ আসলে আপনাকে আদর্শ হিসেবে ফলো করে। তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকলে, তাদেরকে পরামর্শ দেওয়ার মতো। এটা আমি আমার ইয়াং কলিগ যারা আছে আমার সার্ভিসের, আমি 3টে বই লিখে রাখছি। একটা হলো আমার আত্মজীবনী, ডুমুরগা থেকে সচিবালয়। আরেকটা 7টা বইয়ের কালেকশন, সরকারি চাকুরিতে আমার অনুভূতি সমগ্র। ওখানে একটা বই আছে কিছু রাজনীতি, কিছু রাজনীতি, ফখরুল জামালের। আরেকটা হইল আপনার যুগান্তরে লেখা কলামগুলার চেতনায় 2 খণ্ড।
আমি তাদেরকে অনুরোধ করব যে রেডিমেড আমার অভিজ্ঞতার লেখাগুলো জি তারা পড়ুক। বইগুলোর দাম আছে, আত্মজীবনীটা 1000 টাকা, সরকারি অনুভূতি সমগ্র 1500 টাকা, আর চেতনায় বুদবুদ 2000 টাকা। কিন্তু তারা তৈয়ারা জিনিস পেয়ে যাবে। আর এই বইগুলো আমি মেইনলি 3 শ্রেণীর জন্য লিখেছি। জি একটা শ্রেণী হলো আমার জুনিয়র কলিগ যাদের কথা বললেন, তারা পড়ুক, পড়লে কিন্তু কিছুটা তো আইডিয়া জি, পাবে, স্যার, জি। কিছুটা তো আসর হয়, হ্যাঁ, বলে না অনেক হ্যাঁ, সময়, যেহেতু এটা খুললো এটা করলো। আরেক শ্রেণী হইল যারা রাজনীতি করবে, নূতন রাজনীতিবিদ, তারা যেন প্রশাসন জানার জন্য এগুলো পড়লে কিছু আইডিয়া পাবে, কোথায় কি কেমন রাজনীতি হয়, কোন সময় কি ঘটলো। হ্যাঁ, আরেক শ্রেণী যারা গবেষণা করবে এই একটা পিরিয়ড নিয়ে, তাদের জন্য এগুলো একটু কাজে লাগতে পারে। আর বড় অনুরোধটা থাকবে, আমি যেটা বলি, আমি যখন পিএটিসিতে লেকচার দিতাম তখন একজন আমাকে প্রশ্ন করলো যে আমার স্ত্রী অসুস্থ, এখনই এত লাখ টাকা না হলে তাকে সুস্থ করা যাবে না, অপারেশন লাগবে, আমার টাকা নাই, আমি ঘুষ খাবো কি না, আমার স্ত্রী বাঁচাতে হবে বা আমার সন্তান বাঁচাতে হবে। তা আমি বললাম যে এটা তো কঠিন প্রশ্ন, স্ত্রী বাঁচাবে কিনা। তা আমি জবাবটা দিলাম এইভাবে যে এই 2 লাখ টাকা ঘুষ খাইয়া স্ত্রী বাঁচবে এই নিশ্চয়তা তোমাকে কে দেবে? কেউ তো দিতে পারবে না। ডাক্তার তো মানুষ বাঁচাতে পারবে না। তা যদি পারতো তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট তার 3টা ওসিয়তের মধ্যে একটা করতো না যে ডাক্তাররা আমার খাটিয়া, লাশের খাটিয়া টানবে। কি জন্য? যে ডাক্তাররা বুঝুক তারা মানুষ বাঁচাইতে পারে না। তাহলে তুমি এই ঘুষ খাইয়া বউ বাঁচাইতে পারবে কেমনে বুঝলা? 2, এখন বাঁচলো, পরে তোমার বউ অ্যাক্সিডেন্টে তো মরে যেতে পারে। অতএব তুমি এইসব যুক্তি দেখাইয়া ঘুষের দিকে যেও না। যেটুক সরকার টাকা দে, বেতন দে, এটা দিয়ে হকালালি একটা মানুষ সুন্দরভাবে চলতে পারে। একটা স্ট্রং গুডউইল দরকার, অনেস্টি দরকার। দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চুল সাদা হওয়ার আগে একটু ধূসর হয়। But there is no gray area between honesty and dishonesty. There is no gray area between falsehood and truth. কোনো একটা সিভিল সার্ভিসে জুনিয়র কলিগ যদি যাত্রাতে এখন সরকার যা দে এটা দিয়ে চলতে পারার কথা, তারপরে যদি কেউ করাপ্ট হয়, আই হ্যাভ নাথিং টু সে। কারণ আমি তো চলেছি। আমরা যখন চাকরিতে ঢুকছি প্রথম বাংলাদেশ ব্যাংকে 475 টাকা ক্লাস 1-এর বেতন, চলেছি না? রেশনের চাল খেয়েছি না? হ্যাঁ, মালয়েশিয়া থাইল্যান্ডের চাল গরম গরম খাইলে একটা ব্যবসা গন্ধ লাগতো, একটু পাথর থাকতো, ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিক হয়ে যেত, চলছে না? তারপরে জিয়াউর রহমান 1777 থেকে 750 টাকার বেসিক দিল, চললো না? তারপরে সচিব 30,000 টাকা রিসিভ করলাম না? হ্যাঁ, মাত্র 25 টাকা বাসা ভাড়া কমানোর জন্য নূতন বউরে লাল টকবগে শাড়ি পরাইয়া নিয়ে বাড়ি ওয়ালিরে পা ধরে কর্তব্যবসী করলাম। কারণ আরেকজন শিখাইলে দিল এই বুড়িরে পা ধরে সালাম করলে আর খালা ডাকলে খুশি হয়। তো সেন্ট্রাল রোডের ভিতরে, আইডিয়াল কলেজের ভিতর দিয়ে বাসা 700 টাকা, তো 25 টাকা কমানোর জন্য বুড়িরে 2 জনে একসাথে সালাম করলাম, খালা এই যে কত নূতন বউ নিয়ে আসছি না। বুড়ি, হ্যাঁ খালা ডাকছস, পা ধরে সালাম করছস, 25 টাকা কমায় দিল। এই যে 25 টাকা, 700 টাকাতে 25 টাকা বাড়ি ভাড়া কমাইলাম, সোমনাথ মন্দির বিজয় করলাম মনে হলো। তো জীবন চলছে না? তো রেশনের চাল থেকে পরে ইয়েতে আসলাম, আপনার ইরি চালে আসলাম, তারপরে ফাইজামে আসলাম, এখন নাজির শাল খাই। অতএব সময় বদলাবে, ভালো আসবে। ইট ডিপেন্ডস যে বাড়ি কয়টা লাগে, গাড়ি কয়টা লাগবে। এখন তো আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি কি আগের সেই মানুষ নাকি যে ভাত খাইতে পারি না, গরিব ছিলাম? অতএব ধৈর্য ধরতে হবে, সময়ে সুরা হয়ে যায়। আর সরকারি কর্মচারীদের শেখ হাসিনার আমলে যা দিয়েছে, বেতন স্কেল থেকে শুরু করে, আমি বলি শুধু অবিবাহিত হইলে বউ দিয়ে আর স্বামী দেওয়াটা বাড়িয়ে রাখছে, সব দিয়েছে। তো এটা দিয়ে চলতে পারে, চলে না তো? তারপরেও চুরি করলে করবো কি? চুরিটা না করলে হইলো সৎ থাকুক। মশা মারা শিখতে বিদেশ যাবে, এই যে ঘটনাগুলো ঘটে, প্রজেক্টগুলো কেন তৈরি হয়? এই জাতীয় প্রজেক্ট যেগুলা মশা মারা বা ওই যে খাল খনন কিংবা বাচ্চাদের ফিডিং
জি, জি। স্কুলের ফিডিং এসি চালানো শেখা এগুলো হইলো আপনার দুর্বল সরকার হলে ওরা ব্যুরোক্রেটদেরকে খুশি রাখার জন্য ঘুষ দেয়, মানে এটা এক ধরনের ঘুষ, লিগ্যালাইজড ঘুষ, খুশি রাখা আর কি। লিগ্যালাইজড ঘুষ, জায়েজ করে দেয় ঘুষটা। যেমন এরশাদ তার এমপিদেরকে শুল্কমুক্ত গাড়ি ঘুষ দিছে, এটা ধারাবাহিকতা সবাই নিল। ফখরুদ্দিনের আমলে আমি এটা ক্যান্সেল করলাম, আবার পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এটা চালু করলো। এগুলো হলো লিগ্যালাইজড ঘুষ। আচ্ছা, এটা কি আপনি ক্যান্সেল করছিলেন ফখরুদ্দিন? হ্যাঁ, ফখরুদ্দিনের আমলে আমরা এই এমপিদের শুল্কমুক্ত গাড়ি বাতিল করছিলাম। আচ্ছা, কিন্তু বাতিল করলেও যে 133টা অর্ডিন্যান্স বা এটার মধ্যে 98টা বাকিলে তো পাশ করে নাই, তো পাশ নিলে বাতিল হয়ে যায়, তখন এটা পাশ করে নাই, পাস করেন নাই, বাতিল হয়ে গেল। জি জি। আবার বোহার, আবার যদি আপনার শেখ হাসিনা ডেপুটি সেক্রেটারি পর্যন্ত গাড়ি দিয়েছে, এই একটা গরিব দেশ, এখানে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত বিনা সুদে গাড়ি দেয়া, অথচ আমি জয়েন্ট সেক্রেটারি হইয়া লিখিতভাবে 4-5% সফট লোনে গাড়ি চাইলাম, সেটাও তো সরকার তখন দিয়ে নাই। কেন? এগুলো হলো লিগ্যালাইজড ঘুষ। আপনি ঘুষ দিতে চাচ্ছেন কেন এই দেশে? ইভেন আমি তো মনে করি এটা আমার ইয়েরা অসন্তুষ্ট হয় যে ভিআইপি পতাকা গাড়ির মধ্যে, ভিআইপি ডান্ডা কেন থাকবে সচিবের জন্য? সেটা তো হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারির জন্য। আরে জয়েন্ট সেক্রেটারি তো জয়েন্ট সেক্রেটারি, সচিব তো সচিব, তার মধ্যে আবার ঘুষ দেওয়ার জন্য আপনি সিনিয়র সচিব পদ সৃষ্টি করছেন কেন? স্যার। হোয়াই? তাহলে সিনিয়র সচিব যদি পদ সৃষ্টি করেন, তাহলে সিনিয়র ডেপুটি সেক্রেটারি করেন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি করেন, সিনিয়র এডিশনাল সেক্রেটারি করেন, আরও স্তর 12 লোকজনদের দেন। আপনি প্রশাসন যদি নিয়ম মাফিক কনসাইজ হইতে শক্ত করে দক্ষ লোক না দেন, আপনি জিয়াউর রহমানের আমলে মেরিটোক্রেসির জন্য বিসিএসের পরীক্ষার ছিল আপনার 16 নম্বরের পরীক্ষা ছিল, 1300 নম্বর রিটেন, 200 নম্বর ভাইবা, 100 নম্বর সাইকোলজিক্যাল টেস্ট। এই রিটেন 1300-র মধ্যে একটা রচনা লেখা বাংলা 3 ঘন্টা 100 নম্বর, একটা ইংরেজি রচনা লেখা 3 ঘন্টা 100 নম্বর। এটা উঠাই দিলেন কেন? মেরিট বাছাই করার জন্য দিচ্ছেন না তো। তারপরে আরও 600 নম্বরের ছিল, 2200 নম্বরে আমরা আসছি যে 300 পিএসসি আবার পরীক্ষা নেন। মেরিটের জন্য শক্ত পরীক্ষা নেন, রিওয়ার্ড দেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলাপন অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আমাদের সম্মানিত অতিথি বদিউর রহমান স্যারকেও ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকুন।